যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছে তারা একটু কমেন্ট করে দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে, অল ক্লিয়ার, গুড। ফেসবুকেও লাইভে গেছি, কিন্তু ফেসবুক থেকে মাঝে মাঝে লাইভ কেটে যায় নেট ইস্যুর কারণে। তো দেখি আজকে কি হয়। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমাদের ভেক্টর অধ্যায়ের শেষ ক্লাস। তো আজকে আমরা ভেক্টর অধ্যায়ে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এর লাস্ট ক্লাসটা করব। তো তো গতদিন আমরা হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এটা আসলে এই যে ভেক্টর ক্যালকুলাস, এটা আসলে কিভাবে আসে, ভেক্টর ক্যালকুলাসে কিভাবে এর হিসাব নিকাশ করে, এগুলা কিন্তু আমরা অলরেডি করছিলাম। তো আজকে আমরা এই কার্ল ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট এই তিনটা টপিক নিয়ে একেবারে ডিটেলস ম্যাথ সহ আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। দেখো, আমরা ভেক্টরের গুণন পড়ছিলাম না? ভেক্টরের গুণন কয় ধরনের হয়? ভেক্টরের গুণন হয় তিন ধরনের। তিন ধরনের কিভাবে? অনেকে বলতে ভাই ডট গুণ আর ক্রস গুণ দুই ধরনের। না, তিন ধরনের। কিভাবে? স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ, এটা তো একটা গুণ না? ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির আবার দুইটা গুণ, একটা হচ্ছে ডট গুণ আর একটা হচ্ছে ক্রস গুণ। তুমি যদি ভেক্টর রাশির এই তিনটা গুণন পদ্ধতি বুঝো, তাহলে তুমি কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এগুলাও তুমি বুঝবা। এগুলাও খুব সহজ জিনিস। তুমি যদি কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট এটা বুঝতে চাও, তাহলে তোমার ভেক্টর গুণন বোঝা লাগবে। আর ভেক্টর গুণন আমি তোমাকে পড়াইছি। তো চলো আমি একটা রোড ম্যাপ একটু তৈরি করি। আমরা কি করছিলাম? আমরা বিভিন্ন ক্ষেত্রের, ক্ষেত্র কয় ধরনের হয়? দুই ধরনের, স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্র। তো আমরা স্কেলার ক্ষেত্র আর ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের হারটা বের করতে চাই। এই পরিবর্তনের হার বের করার জন্য আমরা কি করি? আমরা একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের কাছে ওই ক্ষেত্রটাকে নিয়ে গুণ করি। তো ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের মধ্যে কয়টা আলাদা আলাদা ডিফারেনশিয়াল অপারেটর থাকে? তিনটা, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড। ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। কথা কি বুঝতে পারছো? তাহলে চলো এবার শুরু করি। ওকে, তাহলে ভেক্টর গুণন এক নম্বর, স্কেলার রাশির সাথে স্কেলার রাশির সাথে স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ। ধরো একটা স্কেলার রাশি এম, তার সাথে একটা ভেক্টর রাশি গুণ, ফলাফল কি হয়? ফলাফল ভেক্টর, মনে আছে? এফ ইকুয়াল টু এম এ, এম এ, এম স্কেলার, এ ভেক্টর, এফ ভেক্টর। ঠিক আছে? তাহলে এর ফলাফলটা হয় ফলাফল, এই ফলাফলটা হয় ভেক্টর। ঠিক আছে? এবার দেখো সেম জিনিসটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। কি? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা কোন স্কেলার ক্ষেত্রে পরিবর্তনের হার বের করব। তো স্কেলার ক্ষেত্র হচ্ছে ফাই। তাহলে এই যে নেবলা ভেক্টর, নেবলা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, তার কাছে নিয়ে যাব একটা স্কেলার ক্ষেত্রকে, স্কেলার ক্ষেত্রটা হচ্ছে ফাই। তাহলে নেবলা ফাই। এবার এর ফলাফলটা কি হবে? এর ফলাফলটা হবে একটা, দেখো, স্কেলার ভেক্টর গুণ নেবলা ভেক্টর ফাই স্কেলার, ঠিক তেমনি এম স্কেলার এ ভেক্টর, তাহলে স্কেলারের সাথে ভেক্টরের গুণ, ফলাফল কি হয়? ভেক্টর। তাহলে এরও ফলাফল কি হবে? এরও ফলাফল হবে ভেক্টর। তো একটা গ্রেডিয়েন্টের ম্যাথ কিন্তু আমরা প্রথম ক্লাসে করছিলাম। ঠিক আছে? এবার আসো দুই নম্বর। দুই নম্বর হচ্ছে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির ভেক্টর রাশির ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির ডট গুণ। আর তিন নম্বর হচ্ছে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির ক্রস গুণ, ডট গুণ এবং ক্রস গুণ, ডট গুণ এবং ক্রস গুণ। ওকে, তাহলে আসো ভেক্টর রাশির সাথে ভেক্টর রাশির ডট গুণ। একটা ভেক্টর রাশি এ আর একটা ভেক্টর রাশি বি, তাদের মধ্যে ডট গুণ। ডট গুণের ফলাফল, ডট গুণের ফলাফল কি হয়? ফলাফল হয় স্কেলার। ঠিক আছে? আর ক্রস গুণের ফলাফল, এ আর বি দুটো ভেক্টর, তাদের মধ্যে ক্রস গুণ। ক্রস গুণের ফলাফল কি হয়? ক্রস গুণের ফলাফল হয় ভেক্টর। এইবার এই দুইটা যদি তুমি বুঝো, তাহলে ডাইভারজেন্স এবং কার্লও বুঝবা।
আমরা স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার বের করছি। আমরা যদি ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের হার বের করতে চাই, তাহলে ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের হার বের করতে গেলে ভালো করে তাকাও, আমরা ন্যাবলার কাছে একটা ভেক্টর ক্ষেত্রকে নিয়ে যাব। ধরো একটা ভেক্টর ক্ষেত্র এ। এইবার এটা যখন গুণ করব তখন কিন্তু তুমি আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবা, যেটা তুমি আগে করো নাই। কি? যে ভাই ফাই এর সাথে ন্যাবলার ডট গুণ না ক্রস গুণ? আরে ভাই ফাই স্কেলার, ন্যাবলা ভেক্টর, তো এর কোনো ডট গুণ স্কেলার গুণ হয়? গুণ তো একটাই, স্কেলারের সাথে ভেক্টরের গুণ তো একটাই। কিন্তু এবার ভেক্টর এ, আবার ন্যাবলা সে নিজেও একটা ভেক্টর, তাহলে এবার ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, তাহলে ডট গুণও হতে পারে, আবার ভেক্টরের সাথে ভেক্টরের ক্রস গুণও হতে পারে, ডট গুণও হতে পারে, ক্রস গুণও হতে পারে। যদি ডট গুণ হয়, ডট গুণ হয়, ডট গুণ হলে সেটা হচ্ছে ডাইভারজেন্স। ডট গুণ হলে তার নাম ডাইভারজেন্স, নামের সাথে ব্যাপক মিল। ডট গুণ ডাইভারজেন্স, ডট গুণ ডাইভারজেন্স। ক্রস গুণ কার্ল, ক্রস গুণ হচ্ছে কার্ল। ডট গুণে ডাইভারজেন্স, ক্রস গুণে কার্ল। দেখো নামের সাথে ব্যাপক মিল। ডট গুণে ডাইভারজেন্স, ক্রস গুণে কার্ল। কথা কি বুঝছো? এবার আসো ডট গুণ। ডট গুণের ফলাফল, ডট গুণের ফলাফল কি হয়? স্কেলার। তাহলে ডট গুণের ফলাফল স্কেলার। ক্রস গুণের ফলাফল কি হয়? ক্রস গুণের ফলাফল হয় ভেক্টর। ডট গুণের ফলাফল হয় স্কেলার, আর ক্রস গুণের ফলাফল হয় ভেক্টর। এই তো ভাই কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট। তুমি ভেক্টরের তিনটা গুণ বুঝলে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টও বুঝবা, বুঝতে হবে তো। কথা বুঝছো? কেউ যদি মনে করে বলে ভাই আমি ভেক্টরের গুণন পারি, ভেক্টরের গুণের হিসাব নিকাশ বুঝি, আমি কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট পারি না, তাহলে ভাই তুমি ভেক্টরের গুণও পারো না। যে ভেক্টরের গুণ পারবে, ডট গুণ পারলে তাকে ডাইভারজেন্স পারতে হবে, ক্রস গুণ পারলে তাকে কার্ল পারতে হবে। কোন একটা স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির গুণ যদি বুঝি, তাহলে আমরা গ্রেডিয়েন্টও বুঝবো। বুঝা গেছে? তাহলে আমরা এবার এই কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের কিছু এবার ম্যাথ করব। তাহলে চলো শুরু করি। এবার 1 নম্বর বলা হচ্ছে একটি ক্ষেত্র সমীকরণ। তুমি ক্ষেত্র সমীকরণ দেখে বলবা যেটা স্কেলার ক্ষেত্র না ভেক্টর ক্ষেত্র। 3x² প্লাস 4xz³ প্লাস 3z, এটা এর 3 to 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো। গ্রেডিয়েন্ট নির্ণয় করো। বলো পারবো কিনা? পারবো। ক্ষেত্রটা কেমন দেখো, ফাই ভেক্টর সাইন আছে না, তাহলে ক্ষেত্রটা স্কেলার ক্ষেত্র। বুঝে গেছি? তাহলে স্কেলার ক্ষেত্রের কি হয়? এই যে গ্রেডিয়েন্ট হয়, এটা স্কেলার ক্ষেত্র। বুঝে গেছি? তাহলে স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট হয়। ওকে, তাহলে গ্রাড অফ মানে সংক্ষেপে এভাবে লিখবো, গ্রাড অফ ফাই মানে ফাই এর গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট কিভাবে বের করে? ন্যাবলার সাথে ফাই গুণ। তাহলে ন্যাবলা ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ। আর ফাই হচ্ছে 3x² প্লাস 4xz³ প্লাস 3z। এবার ডেল ডেল এক্স সহজ গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। আমি এখন যে লাইনটা লিখছি, তুমি যেহেতু বুদ্ধিমান, তুমি বড় হয়ে গেছো, তুমি একবারে হিসাব পারো, তুমি চাইলে এই লাইনটা না করেও হিসাব করতে পারো। তাহলে ডেল ডেল এক্স 3x² প্লাস 4xz³ প্লাস 3z আই ক্যাপ, ডেল ডেল ওয়াই 3x² প্লাস 4xz³ প্লাস 3z জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড 3x² প্লাস 4xz³ প্লাস 3z কে ক্যাপ। আসো ডিফারেন্সিয়েশনটা দেখো কিভাবে করতে হয়। ডিফারেন্সিয়েশন যারা বুঝো না, দেখো ম্যাথ করতে করতে বুঝে যাবা, সহজ জিনিস। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে নিজেকে জিজ্ঞেস করবা এক্স আছে কিনা। উত্তর যদি হ্যাঁ হয় হিসাব করবা, উত্তর যদি না হয় হিসাব করার দরকার নেই। এক্স আছে কিনা? হ্যাঁ, তাহলে 3y যাবে বাইরে, x² কে ডিফারেন্সিয়েট করলে 2 পাওয়ার নেমে আসবে, তারপরে 2 × x। এক্স আছে কিনা? আছে, তাহলে 4z³ যাবে বাইরে, x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1। 3z x আছে এখানে, x নেই, তাহলে তুমি যেহেতু x এর সাপেক্ষে করবা, x তো নেই এখানে, তাহলে এটা ধ্রুবক, তাহলে যদি x না থাকে ওখানে আর হিসাব করতে হবে না,
0 বোঝা গেছে কি বললাম নিজের জিজ্ঞেস করবা x আছে কিনা x থাকলে হিসাব করবা x যদি না থাকে সেখানে হয়ে যাবে 0 এবার আসো এটা কার সাপেক্ষে y এর সাপেক্ষে দেখি y আছে আছে তাহলে 3x² বাইরে যাবে y কে y এর সাপেক্ষে করলে 1 4xz³ y নাই y আছে নাই নাই হলে 0 3z y আছে নাই 0 0 এই যে তারপরে আসো এটা কার সাপেক্ষে z এর সাপেক্ষে z আছে না তাহলে 0 z আছে হ্যাঁ তাহলে 4x যাবে বাইরে z³ মানে 3z² বোঝা গেছে ওকে শেষ হইছে না আরেকটু আছে 3z z আছে হ্যাঁ তাহলে 3 যাবে বাইরে z কে z এর সাপেক্ষে করলে 1 এত কে এইবার তুমি সাজায় লিখবা 6xy প্লাস 4z³ i ক্যাপ 3x² j ক্যাপ তারপর 3 4 12 12xz² প্লাস 3k ক্যাপ এইবার যে কাজটা করতে হবে তোমার বাসায় যদি ছোট ভাই বোন থাকে ও পারবে এটা আচ্ছা গ্রেডিয়েন্টের ফলাফল কি হবে এই যে আমরা রোড ম্যাপ লিখে রাখছি বা ভাই কোটি টাকা দামের জিনিস এটা এই পৃষ্ঠাটা বুঝছো গ্রেডিয়েন্টের ফলাফল হবে ভেক্টর দেখি তো হ্যাঁ তাই তো গ্রেডিয়েন্টের ফলাফল i ক্যাপ j ক্যাপ k ক্যাপ মানে ভেক্টর দেখো তো মিলে গেছে না এবার যে কাজটা করতে হবে 3 to 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট চাইছে তাহলে 3 to 1 বিন্দুতে এই যে স্কেলার ফিল্ড তার পরিবর্তনের হার তার পরিবর্তনের রেট বা গ্রেডিয়েন্ট বের করতে চাই তাহলে কি করব এই বিন্দুতে গ্রেডিয়েন্ট তাহলে এই বিন্দুতে গ্রেডিয়েন্ট হবে মান বসাও 6 3 2 বুঝছো এই যে x y z এবার এই মানগুলো বসাই দিব তাহলে 3x এর 2 y এর 3 প্লাস 4z³ মানে 1 কিউব তাহলে 1 কিউব মানে তো 1 তাহলে এত i ক্যাপ প্লাস 3x x হচ্ছে 3 3 স্কয়ার j ক্যাপ প্লাস 12 x কত 3 z কত 1 তার স্কয়ার প্লাস 3 এত k ক্যাপ কি বোঝা গেছে শেষ এবার এখান থেকে হিসাব নিকাশ করবা বাকিটা তোমার কাজ আসো এবার 2 নম্বর সহজ জিনিস 2 নম্বর বলা হচ্ছে কোন স্থানে বাতাসের বেগ হচ্ছে v ভেক্টর 4x² z i ক্যাপ প্লাস 3xy² j ক্যাপ প্লাস 4k ক্যাপ এত মিটার পার সেকেন্ড তাহলে 320 তে ডাইভারজেন্স বের করো ডাইভারজেন্স নির্ণয় করো চলো দেখি ডাইভারজেন্স নির্ণয় করি বলো পারবো ডাইভারজেন্স মানে ডট গুণ এটা দেখো একটা ভেক্টর ফিল্ড ভেক্টর ক্ষেত্র কিভাবে বুঝলাম i ক্যাপ j ক্যাপ k ক্যাপ আছে ভেক্টর অধ্যায়ের সবচেয়ে সহজ জিনিসটাই হচ্ছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট সবচেয়ে সহজ জিনিস নদী নৌকার ম্যাথ আপেক্ষিক বেগের ম্যাথ এর চেয়েও সহজ হচ্ছে এটা ঠিক আছে তাহলে চলো এটার হিসাব আমরা করে ফেলি তাহলে ডাইভারজেন্স অফ ভি ভেক্টর তাহলে ডাইভারজেন্স নেবলা ডট ভি তাহলে ডেল এক্স আই ক্যাপ ডেল ওয়াই জে ক্যাপ ডেল জেড কে ক্যাপ ডট 4x² z i ক্যাপ প্লাস 3xy² j ক্যাপ প্লাস 4k ক্যাপ ওকে ডট গুণ কিভাবে করি আমরা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ কিভাবে ডট গুণ করি 2 গুণ 3 i এর সাথে i এর সহগ 6 3 দুগুণে 6 3 4 12 শেষ ডট গুণ i এর সহগের সাথে i এর সহগ j এর সহগের সাথে j এর সহগ k এর সহগের সাথে k এর সহগ কাজ শেষ তাহলে সেম কাজটা এখানে করতে হবে সেম কাজটা ডেল x তার সাথে 4x² z ডেল y 3xy² ডেল z 4 শুধু 4
তাহলে এবার কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে করো, হিসাব করো, এক্স এর সাপেক্ষে হিসাব করো। তাহলে 4 এবং জেড গেল বাইরে, এক্স স্কয়ার কে এক্স এর সাপেক্ষে করলে 2x, বুঝা গেছে? এবার ওয়াই আছে কিনা? ইয়েস, উত্তর হচ্ছে ইয়েস। ইয়েস হলে হিসাব হবে 3x গেল বাইরে, ওয়াই স্কয়ার কে করলে 2y। এখানে জেড আছে কিনা? জেড নেই, তাহলে 4 হচ্ছে ধ্রুবক। শোনো, উত্তর যদি হয় নো, 0 বসাই দিবা। উত্তর যদি হয় হ্যাঁ, তাহলে ধ্রুবককে বাইরে আনবা, হিসাব নিকাশ করবা। যেমন ওয়াই আছে কিনা? আছে, তাহলে 3x বাইরে যাবে, ওয়াই স্কয়ার কে করলে 2y। তাহলে কি হচ্ছে? 8xz প্লাস 6xy। এবার যে কাজটুকু বাসায় ছোট ভাই বোন থাকলে ওকে করতে দিবা, বলবা 3 to 0 তে ডাইভারজেন্স বের করতে দেখি। তাহলে 3 to 0 তে ডাইভারজেন্স 8 ইন্টু 3 ইন্টু z0 প্লাস 6 ইন্টু 3 ইন্টু 2। তাহলে 3 দুগুণে 6, 6 ছক 36, তাহলে প্লাস 36। দেখো ডাইভারজেন্সের ফলাফল কি আসবে? বলো, ডাইভারজেন্সের ফলাফল কি আসবে? ডাইভারজেন্সের ফলাফল দেখি, ডাইভারজেন্সের ফলাফল স্কেলার। স্কেলার জাস্ট মান। দেখো তো কি আসছে? স্কেলার। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে? নাই। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাই, শুধু মান। এই যে মান বের করে ফেলছি, এই তো ডাইভারজেন্স। তাহলে এইবার আসো তো একটা কার্লের হিসাব করি, কার্ল বের করার হিসাব করি। 3 নম্বর আসো। 3 নম্বর হচ্ছে যে বলা হচ্ছে কোন স্থানে একটি ভেক্টর ফিল্ড, একটি ক্ষেত্র ভেক্টর, কোন স্থানে একটি ক্ষেত্র ভেক্টর a equal to 3x square y I cap plus 4z x k cap plus 3xy square k cap. ওকে, সরি, এখানে তো ফোর এক্স জেড জে ক্যাপ প্লাস এর 0, 1, 3 তে কার্ল নির্ণয় করো। এবার কার্ল হিসাব করতে হবে। কার্ল মানে ক্রস গুণ, কার্ল মানে ক্রস গুণ। ওকে, তাহলে চলো, এ ভেক্টর ক্ষেত্রের কার্ল বা কার্ল অফ এ, তাহলে কি হবে? নেবলা, তার সাথে ক্রস গুণ। ক্রস গুণ মানে কার্ল। দেখো ক্রস গুণ কিভাবে করি, এই যে এরকম একটা দাগ দিবা, একটু বড় করবা, হ্যাঁ একটু বুদ্ধি খাটাবা, কিন্তু একটু বড় করে দিবা, তাহলে হিসাব সুবিধাজনক হবে। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, ওকে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, 3x স্কয়ার ওয়াই, 4x জেড আর 3x ওয়াই স্কয়ার। কি বুঝছো? ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। তাহলে বসালাম 3x স্কয়ার ওয়াই, 4x জেড, 3x ওয়াই স্কয়ার। তাহলে এই যে আই ক্যাপ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে যখন আই ক্যাপ নিব তখন এটা বাদ যাবে, দিয়ে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে ডেল ডেল ওয়াই 3x ওয়াই স্কয়ার মাইনাস ডেল ডেল জেড 4x জেড। বুঝা গেছে? ওকে, এবার আসো আমরা মাঝখানে প্লাস জে ক্যাপ দিয়ে লিখব। তাহলে যখন প্লাস জে ক্যাপ, তখন এটার সাথে এটা গুণ, অর্থাৎ ডেল ডেল জেড 3x স্কয়ার ওয়াই মাইনাস এটার সাথে এটা গুণ, ডেল ডেল এক্স 3x ওয়াই স্কয়ার। এই বুঝছো? বলো এই লাইনটা বুঝছো কিনা সবাই? মানে ক্রস গুণ যেভাবে করি তাই করতেছি, নতুন কিছু না। ওকে, এবার বাকি থাকলো কি? বাকি থাকলো এই লাইনটাকে একটু বড় করে লিখি, মানে দূরে সরাই নি। বাকি থাকলো প্লাস কে ক্যাপ। যখন কে ক্যাপ তখন এটা বাদ, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। তাহলে ডেল ডেল এক্স তার সাথে 4x জেড গুণ মাইনাস ডেল ডেল ওয়াই তার সাথে 3x স্কয়ার ওয়াই গুণ। ওকে, তাহলে দেখো আই ক্যাপ এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, এই যে দেখো করছি,
প্লাস জে ক্যাপ, প্লাস যখন জে ক্যাপ নিব তখন এইটার সাথে এইটা মাইনাস এইটার সাথে এটা। এবার প্লাস কে ক্যাপ যখন নিব তখন এটার সাথে এটা মাইনাস এইটার সাথে এটা। এবার আসো কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। নিজেরা জিজ্ঞেস করো কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। ওয়াই আছে? উত্তর হচ্ছে আছে। তাহলে 3x গেল বাইরে, ওয়াই স্কয়ার কে করলে 2y মাইনাস জেড এর সাপেক্ষে করব, তাহলে 4x গেল বাইরে, জেড কে জেড এর সাপেক্ষে করলে 1 প্লাস জে ক্যাপ। কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। জেড আছে 3x স্কয়ার y, জেড নাই 0, জেড এখানে নাই 0, এই যে 0। x এর সাপেক্ষে, হ্যাঁ x আছে, উত্তর হচ্ছে x আছে। তাহলে 3y স্কয়ার গেল বাইরে, x কে x এর সাপেক্ষে করলে 1 প্লাস কে ক্যাপ। কে ক্যাপ কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে 4z গেল বাইরে, 4z গেল বাইরে, x কে x এর সাপেক্ষে করলে 1, 4z গেল বাইরে, x কে x এর সাপেক্ষে করলে 1 মাইনাস, এবার y এর সাপেক্ষে, y এর সাপেক্ষে 3x স্কয়ার গেল বাইরে, y কে y এর সাপেক্ষে করলে 1। বলো বোঝা গেছে কিনা? তাহলে আসো কি দাঁড়াচ্ছে? 6xy মাইনাস 4x i ক্যাপ মাইনাস 3y স্কয়ার জে ক্যাপ আর প্লাস 4z মাইনাস 3x স্কয়ার কে ক্যাপ। কি বোঝা গেছে? এবার কোন বিন্দুতে? এই বিন্দুতে। তাহলে 0 1 3 তে, 0 1 3 তে কার্ল। তাহলে 6 ইন্টু 0 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1, 6 ইন্টু 0 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু 1 আই ক্যাপ। তারপরে মাইনাস 3y স্কয়ার, y এর মান 1 জে ক্যাপ, 4 জেড এর মান 3 মাইনাস 3 x এর মান 0, 0 স্কয়ার এত কে ক্যাপ। এই বলো তো দেখি কত আসে? এখানে 0 হয়ে গেল, তাহলে মাইনাস 4 আই ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ, ঠিক আছে, প্লাস 3 4 12 কে ক্যাপ। যে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট পারবে না, ঠিক আছে, ওর কিন্তু মনে করো জীবনের 16 আনা বৃথা। ঠিক আছে, ওর কিন্তু জীবনের 16 আনা বৃথা। 4 ইন্টু 0 হবে না? কই 4 ইন্টু, ও সরি 4 ইন্টু এক্স, এক্স তো 0, সরি 0, তাহলে এটা কিন্তু 0। হ্যাঁ, যে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্টের ম্যাথ বুঝে না তার কিন্তু জীবনের 16 আনা বৃথা। এত সহজ জিনিস বুঝতে হবে। তাহলে কি দাঁড়ালো? মাইনাস 3 জে ক্যাপ প্লাস 12 কে ক্যাপ। তাহলে ওই পয়েন্টে যদি কার্লের মান বের করি তাহলে রুট ওভার 3 স্কয়ার প্লাস 12 স্কয়ার। ওকে ডান? বলো বোঝা গেছে কিনা? তাহলে নতুন কিছু কি শিখছি? না, এগুলো সব আগের জিনিস, এগুলো সবই আগের জিনিস, ভেক্টর গুণন আর কিছুই না। ওকে, এবার আসো যে ভাই গ্রেডিয়েন্ট কি, এটা হয়তো ফিল করতে পারছি। ধরেন এই রুমের, আপনি যে রুমে আছেন বা তুমি যে রুমে আছো সেই রুমের বিভিন্ন পয়েন্টে টেম্পারেচারের মান বিভিন্ন। তাহলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে টেম্পারেচারের মানের কি পরিবর্তন হয়, কি হারে টেম্পারেচার পরিবর্তন হয়, সেটা নির্ণয় করার কাজ হচ্ছে গ্রেডিয়েন্ট করে। ওকে, বুঝলাম, মোটামুটি এটা ফিল করতে পারলাম। প্রশ্ন হচ্ছে ডাইভারজেন্স এবং কার্ল জিনিসটা কি? ডাইভারজেন্স কি, কার্ল কি, এগুলা কি করে, খায় না মাথায় দেয়? ফিল করতে পারলাম না তো, ম্যাথ করে ফেলছি, কিন্তু ডাইভারজেন্স জিনিসটা, কার্ল জিনিসটা একটু যদি ফিল করতে চাই তো একটু কি ফিল করা যাবে না? দেখো এগুলা নিয়ে ধরো অনেক বিস্তর আলোচনা করা যায়, এগুলা বেশ হায়ার টপিক। তো আমরা মোটামুটি ধরো আমাদের এইচএসসি লেভেলের জন্য যতটুকু দরকার একটু যদি ফিল করতে দরকার হয় তো দেখি একটু আমরা ফিল করতে পারি কিনা যে এগুলো আসলে কি বুঝে, এগুলার ফিজিক্যাল মিনিংটা কি। তাহলে প্রথমে আসো ডাইভারজেন্স। ডাইভারজেন্সের বাংলা নাম আছে, বাংলা নাম হচ্ছে অভিসারিতা বা অপসারিতা। ডাইভারজেন্স, ডাইভারজেন্স মানে হচ্ছে অভিসারিতা বা অপসারিতা। ডাইভারজেন্স মানে অভিসারিতা আর অপসারিতা, ঠিক আছে। এবার আসো ডাইভারজেন্স বলতে কি বুঝি। ডাইভারজেন্স দিয়ে কি বুঝে, ডাইভারজেন্স দিয়ে কি বুঝে?
দেখো ডাইভারজেন্স হচ্ছে ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের রেটটা নির্ণয় করে। গ্রেডিয়েন্ট যেমন স্কেলার ক্ষেত্রে পরিবর্তনের রেটটা নির্ণয় করে, ডাইভারজেন্স তেমনি ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের রেটটা নির্ণয় করে। ওকে, ডাইভারজেন্স দিয়ে আমরা বুঝতে পারি কোন একটা ভেক্টর ক্ষেত্র কতটা ছড়াই পড়তেছে, মানে কতটা বড় হয়ে যাচ্ছে। ভাই পরিবর্তন যখন আমরা বের করি, পরিবর্তন যদি প্লাস মান আসে তার মানে বৃদ্ধি, পরিবর্তন যদি মাইনাস মান আসে তার মানে হ্রাস। তো ডাইভারজেন্স যদি প্লাস আসে তাহলে ভেক্টর ক্ষেত্রটা বড় হচ্ছে, মানে ছড়াই পড়তেছে, প্রসারিত হচ্ছে। আর যদি ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনটা ডাইভারজেন্সের মানটা নেগেটিভ আসে তার মানে বাড়ছে না, কমছে, সংকুচিত হচ্ছে, সংকুচিত হয়ে আসতেছে, ছোট হয়ে আসতেছে, অর্থাৎ ছড়াই পড়তেছে না, এক বিন্দুতে মিলিত হওয়ার ট্রাই করতেছে, সংকুচিত হয়ে আসতেছে, অর্থাৎ অভিসারী হচ্ছে। আসো আমরা একে একে বুঝি। মনে করো একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো একটা পাইপ, একটা পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তো ধরো পাইপের ডায়ামিটারটা সব জায়গায় সমান নয়, এটা হচ্ছে একটা পাইপের একটা অংশ। এই পাইপের মধ্য দিয়ে ধরো পানি প্রবাহিত হচ্ছে, এখান থেকে ধরো পানি প্রবেশ করতেছে, এই যে এখান থেকে পানি প্রবেশ করতেছে, সেই পানি এখান থেকে প্রবাহিত হয়ে এদিক থেকে পানিটা বের হয়ে যাচ্ছে, এখান থেকে পানি এভাবে বের হয়ে যাচ্ছে, বুঝা গেছে? এখান থেকে পানি প্রবেশ করে সেই পানি ছড়াই যাচ্ছে, ছড়াই পড়তেছে। তো পানি প্রবাহের বেগের ক্ষেত্রটা আমরা যদি চিন্তা করি, দেখো ভেক্টর ক্ষেত্রটা, বেগ কি ভেক্টর ক্ষেত্র না? বেগ ভেক্টর ক্ষেত্র না? তাহলে পানি প্রবাহের যে বেগটা, এই পাইপের মধ্য দিয়ে ধরো পানি প্রবাহিত হচ্ছে, তাহলে পানি প্রবাহের বেগের যে ভেক্টর ক্ষেত্রটা, সেই ভেক্টর ক্ষেত্রটা আস্তে আস্তে প্রসারিত হয়ে ছড়াই পড়তেছে, ভেক্টর ক্ষেত্রটা বেগের ভেক্টর ক্ষেত্রটা বড় হচ্ছে। তাহলে তুমি বুদ্ধি খাটে বলো তো, এই পয়েন্টে আমি যদি মাঝখানের এই পয়েন্টে যদি আমি ডাইভারজেন্স বের করি, ডাইভারজেন্সটা কি পাবো, প্লাস না মাইনাস? বলো ডাইভারজেন্সটা কি পাবো? ডাইভারজেন্স পাবো প্লাস, পজিটিভ ডাইভারজেন্স পাবো। কেন? এই পয়েন্টের আগে ক্ষেত্রটা ছিল সংকুচিত, এই পয়েন্ট অতিক্রম করে দেখো ক্ষেত্রটা প্রসারিত হয়ে যাচ্ছে, ক্ষেত্রটা ছোট থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এই বিন্দু, এই যে এই বিন্দুটাকে অতিক্রম করে গিয়ে ক্ষেত্রটা বড় হয়ে গেছে, তাহলে এই বিন্দুতে ভেক্টর ক্ষেত্রটা প্রসারিত, ছড়াই পড়তেছে, সুতরাং ডাইভারজেন্স পজিটিভ, ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের রেটটা পজিটিভ। বুঝা গেছে? ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের রেট যদি পজিটিভ হয় তাহলে আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি। চিন্তা করো, এই উদাহরণটাই চিন্তা করো, এখান থেকে পানি প্রবাহিত হয়ে এইভাবে এই পাইপ থেকে নির্গত হচ্ছে। তাহলে দেখো তো এলাকাটা, পাইপের এলাকাটা, এই যে পাইপের মধ্যে এই জায়গাটা, আয়তন বেড়ে গেল না? আয়তনটা বেড়ে গেছে না? আগে আয়তন কম ছিল, আয়তন বড় হয়ে গেছে, এলাকা বড় হয়ে গেছে, তাহলে আয়তন বৃদ্ধি। ঠিক আছে, আয়তন বৃদ্ধি মানে ঘনত্ব হ্রাস, তাই? হ্যাঁ, আয়তন বাড়লে তো ঘনত্ব হ্রাস পাবে। দেখো চিত্র দেখলেই তো বোঝা যাচ্ছে, এখানে ঘন ঘন ছিল ভেক্টর ক্ষেত্র, দেখো ভেক্টরের বেগের ক্ষেত্রগুলা, তীর চিহ্নগুলো তাকাও, দেখো ঘন ঘন আছে। এখানে কি হচ্ছে, হালকা হয়ে পড়তেছে, এভাবে ছড়াই পড়তেছে, দেখো দূরে 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 সরে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। তাহলে ঘনত্বটা কি হচ্ছে, ঘনত্বটা এখানে হ্রাস পাচ্ছে। বোঝা গেছে? বোঝা গেছে? মোটামুটি একটু ধরো আমরা ফিল করতে পারছি কিনা? তোমাদের ইন্টার লেভেলের জন্য এটুকু বুঝতে পারলেই এনাফ, এগুলা কিন্তু এমসিকিউ এর জন্য আসে। ওকে, এইবার আসো, যদি মনে করো ধরো একটা পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবার পাইপের ডায়ামিটারটা এরকম, এবার পানি ধরো এই প্রান্ত থেকে প্রবেশ করে, স্ফীত প্রান্ত থেকে পানি প্রবেশ করতেছে, প্রবেশ করে এই যে সরু প্রান্ত, যেটা এই সরু প্রান্ত দিয়ে নির্গত হচ্ছে। তাহলে এবার কি হচ্ছে, আগে একটা প্রসারিত বড় ক্ষেত্র ছিল, ভেক্টর ক্ষেত্রটা বড়, আস্তে আস্তে সেটা ছোট হয়ে আসতেছে, ভেক্টর ক্ষেত্রটা সংকুচিত হয়ে আসতেছে। তাহলে এই বিন্দুতে হ্রাস পাচ্ছে, দেখো কমে আসতেছে, ছোট হয়ে আসতেছে, এক বিন্দুতে মিলিত হচ্ছে। এই যে মিলিত হওয়াটাকে বলা হয় অভিসারী হওয়া, আর এই যে ছড়ায় পড়ার এই ব্যাপারটাকে বলা হয় অপসারী হওয়া, অপসৃত হওয়া, তাই না? তাহলে এই পয়েন্টে এবার ডাইভারজেন্সটা কি হবে? আমি যদি এবার এই পয়েন্টে ডাইভারজেন্সের কথা বলি, তাহলে ডাইভারজেন্সটা হবে নেগেটিভ। ঠিক আছে, আয়তন, আয়তনটা কি, আয়তন হচ্ছে হ্রাস, দেখো আয়তন হ্রাস পাচ্ছে। আর ঘনত্বটা কি হচ্ছে, ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে। আয়তন হ্রাস, দেখো এলাকা কমে আসছে, ছোট হয়ে আসছে, ডায়ামিটারটা এখানে কমে আসছে আয়তনটা। আয়তন যখন কমে যায় দেখো ঘন হয়ে গেল না? আগে দেখো হালকা 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 ছিল, এবার ঘন হয়ে গেছে। তো ঘন হয়ে গেলে ঘনত্বটা বৃদ্ধি হবে। বুঝা গেল? আচ্ছা, যদি এমন হয় ধরো কমেও নাই বাড়েও নাই, ডায়ামিটারটা সবসময় একই রকম ছিল, ডায়ামিটারটা সবসময় একই রকম ছিল, কমেও নি বাড়েও নি। তো কমেও নি বাড়েও নি, তাহলে কেমন হবে? এখান থেকে দেখো পানি প্রবাহের বেগের ক্ষেত্রটা যেমন ছিল, নির্গত হওয়ার সময়
এ প্রান্তেও পানি প্রবাহের বেগের মানে ক্ষেত্রটা ভেক্টর ক্ষেত্রটা একই রকম আছে। তাহলে এই পয়েন্টে ডাইভারজেন্সটা কি হবে? এই পয়েন্টে ডাইভারজেন্স কেমন? ডাইভারজেন্স 0, না কমছে না বাড়ছে, এই ডাইভারজেন্স 1। দেখো কমেও নাই বাড়েও নাই, তার মানে পরিবর্তনই তো হয় নাই। তো ডাইভারজেন্স তো ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনের হারটাই বের করতেছে। তাহলে এখানে পরিবর্তন হয় নাই, কমেও নি বাড়েও নি, তাহলে ডাইভারজেন্সটা কি? ডাইভারজেন্সটা 0। ডাইভারজেন্স 0 হইলে দেখো তো এটা কিন্তু দেখো কোন আকৃতির হয়ে গেছে। এটাও কিন্তু কোন আকৃতির, কিন্তু এটা কোন আকৃতির বলো তো? এটা কি আকৃতির? এটা সিলিন্ডার আকৃতির না? এটা সিলিন্ডার আকৃতির না? চোঙ আকৃতির না? তো ডাইভারজেন্স 0 হলে ভেক্টর ক্ষেত্রটাকে বলা হয় চোঙাকৃতি, চোঙাকৃতি ক্ষেত্র, চোঙাকৃতি ক্ষেত্র বা সিলিন্ডার আকৃতি ক্ষেত্র, সিলিন্ডার সিলিন্ডার আকৃতি, সিলিন্ডার আকৃতি ক্ষেত্র। বুঝতে পারছো? চোঙাকৃতি ক্ষেত্র বা সিলিন্ডার আকৃতি ক্ষেত্র। চোঙাকৃতি ক্ষেত্র বা সিলিন্ডার আকৃতি ক্ষেত্র, এটাকে ইংরেজিতে আরেকটা সুন্দর নামে ডাকা হয়, বলা হয় সলিনয়েডাল। সলিনয়েডাল, এর কিন্তু ম্যাথও করব আমরা। কিছুই না, ম্যাথ কিছুই না। সলিনয়েডাল মানে ডাইভারজেন্স 0। অনেক সময় আমাদের একটা ভেক্টর ক্ষেত্র দিয়ে বলবে উক্ত ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল কিনা গাণিতিকভাবে যাচাই করো। সলিনয়েডাল কিনা গাণিতিকভাবে যাচাই করব মানে ডাইভারজেন্স বের করব, ডাইভারজেন্স বের করে দেখাবো 0, ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল, শেষ। এটাই হচ্ছে কথা। বোঝা গেছে? এইবার দেখো এই যে ডাইভারজেন্সের নাম অভিসারিতা বা অপসারিতা কেন? দেখো দেখো এই যে ছড়াই পড়লে সেটাকে বলা হয় অপসারী হওয়া। এখানে ভেক্টর ক্ষেত্রটা প্রসারিত, ভেক্টর ক্ষেত্রটি এখানে প্রসারিত হয়েছে। এই প্রসারিত হওয়াটা মানেই হচ্ছে অপসারী হওয়া, অপসারিত। ঠিক আছে, দেখো অপসারী হয়েছে, ছড়াই পড়াটা মানে অপসারী হওয়া। আর যখন গুটিয়ে আসে, এরকম গুটিয়ে আসা, এক বিন্দুতে জড়সড় হয়ে আসা, এটা হচ্ছে ভেক্টর ক্ষেত্রটি সংকুচিত হয়েছে, ভেক্টর ক্ষেত্রটি সংকুচিত হয়েছে। এই ভেক্টর ক্ষেত্রটি সংকুচিত হওয়া, ভেক্টর ক্ষেত্রটি সংকুচিত হওয়া মানে অভিসারী হওয়া, অভিসারী হওয়া। বুঝলা? এই কনসেপ্ট আসলে কোত্থেকে জানো? এই অভিসারী অপসারী তুমি পড়ছো, 9, 10 এ পড়ছো। উত্তল লেন্স অবতল লেন্স, দেখো তো অবতল লেন্সে আমরা রশিচিত্র যখন আঁকতাম, অবতল লেন্সে তোমাদের সেকেন্ড পার্টে লেন্স যখন পড়বা তোমরা দেখবা প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল, এই যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি লেন্সে প্রতিসরণের পর ছড়াই পড়ে না? এই যে ছড়াই পড়া, এই ছড়াই পড়ার ব্যাপারটাকে বলা হয় অপসারী হওয়া। এই ছড়াই পড়া মানেই তো অপসারী হওয়া। এই কারণে এই লেন্সকে আমরা অপসারী লেন্স বলতাম। অবতল লেন্সের আরেকটা নাম অপসারী লেন্স। আর উত্তল লেন্সকে আমরা বলতাম অভিসারী লেন্স। কেন? কারণ অভিসারী করতো, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে অভিসারী করতো। এই যে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি একে কি করবে? একে অভিসারী করবে। প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মিকে কি করবে? এই যে অভিসারী করবে, এক বিন্দুতে মিলিত করতেছে। এই মিলিত করা এটাকে বলা হয় অভিসারী হওয়া। এই কারণে এই লেন্সটাকে আমরা নাম দিছিলাম, উত্তল লেন্সের আরেকটা নাম ছিল অভিসারী লেন্স। কি মনে পড়ে? বলো, বুঝছো কিনা? তো এই কারণে ডাইভারজেন্স যেহেতু ভেক্টর ক্ষেত্র ছড়াই পড়তেছে, সংকুচিত হচ্ছে বা প্রসারিত হচ্ছে, এই কারণে এই ভেক্টর ক্ষেত্রের আরেকটা নাম হচ্ছে ভেক্টর ক্ষেত্র মানে সরি ডাইভারজেন্সের আরেকটা নাম হচ্ছে অপসারিতা বা অভিসারিতা। বলো, বুঝছো কিনা? গুড 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 গুড, ভেরি গুড। ধরো এই যে ধরো মানে কি, তুমি তো অলরেডি করছো। এখানে একটা ডাইভারজেন্স বের করছো না বাতাসের বেগের ক্ষেত্র? এই যে ডাইভারজেন্সটা বের করছো না, ডাইভারজেন্স প্লাস 36 আসছে মানে কি? মানে হচ্ছে ওই বিন্দুতে ধরো বাতাস প্রবাহিত হচ্ছে, তো বাতাস প্রবাহিত হচ্ছে ধরো এইভাবে, এইভাবে বাতাস প্রবাহিত হচ্ছে এরকম, এই যে বাতাসের বেগের ক্ষেত্র। বলো এই পয়েন্টে যদি আমি ডাইভারজেন্স বের করি, এই পয়েন্টে ডাইভারজেন্স কি আসবে? ডাইভারজেন্সটা কি আসবে? ধরো বাতাস প্রবাহিত হচ্ছে, এভাবে বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে এই পয়েন্টে ডাইভারজেন্সটা কি আসবে? ডাইভারজেন্সটা পজিটিভ আসবে। কেন? এই দেখো ছড়াই গেছে, এভাবে ছড়াই গেছে, তো যত ছড়াবে ডাইভারজেন্স তত বেশি হবে। ধরো আমি দুটো ডাইভারজেন্সের মান পাইলাম, একটা পেলাম +4 আর একটা পাইলাম +8। বলতো কোনটা বেশি ছড়ানো ক্ষেত্র? কোন কোন ক্ষেত্রে ভেক্টর ক্ষেত্রটা বেশি অপসারী হয়েছে?
যেখানে +8 সেখানে +4 এর তুলনায় বেশি অপসারী হয়েছে। ঠিক আছে, তো ডাইভারজেন্সের এই কারণেই আমরা নাম বলি অভিসারিতা বা অপসারিতা। বোঝা গেছে? তাহলে ডাইভারজেন্সের ব্যাপারটা বুঝলাম। এবার কথা হচ্ছে কার্লের ব্যাপারটা কি। কার্লের ব্যাপারটা আমরা বুঝতেছি, কার্লের ক্ষেত্রটা আমরা বুঝতেছি। আসো আমরা এখানে একটা ম্যাথ করে আসি একটু। বলা হচ্ছে এ হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, এ হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র, সেটা হচ্ছে px প্লাস 3y i ক্যাপ প্লাস 3z মাইনাস 2y j ক্যাপ 4x প্লাস 3z k ক্যাপ। ওকে, p এর মান কত হলে, p এর মান কত হলে এই ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল বা চোঙাকৃতি হবে। সলিনয়েডাল হবে। বলো পারবা? কি বলছে? সলিনয়েডাল মানে কি? ডাইভারজেন্স জিরো। তাহলে তুমি এর ডাইভারজেন্স বের করবা, ডাইভারজেন্স বের করে প্রশ্ন মতে ডাইভারজেন্স জিরো, দেন এখান থেকে পি এর মান বের করবে। এগুলো একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। তাহলে আসো, সলিনয়েডাল হলে ন্যাবলা ডট এ ডাইভারজেন্স হবে 0। এবার আসো, ডেল এক্স আই ক্যাপ ডেল ওয়াই জে ক্যাপ ডেল জেড কে ক্যাপ। অতএব এই ভেক্টর px প্লাস 3y i ক্যাপ 3z মাইনাস 2y j ক্যাপ আর 4x প্লাস 3z k ক্যাপ, এইটা ইকুয়াল হবে 0। আসো, i এর সাথে i এর সহগ, j এর সাথে j এর সহগ, k এর সাথে k এর সহগ, ডট গুণ। তাহলে ডেল x px প্লাস 3y ডেল y 3z মাইনাস 2y এবং ডেল z 4x প্লাস 3z ইকুয়াল 0। তাহলে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে px p প্লাস 3y কে x এর সাপেক্ষে করলে 0, কার সাপেক্ষে? y এর সাপেক্ষে 0 মাইনাস 2, এই যে মাইনাস 2y, তাহলে মাইনাস 2 বাইরে আসলো, y কে y এর সাপেক্ষে করলে 1। এবার কার সাপেক্ষে? z এর সাপেক্ষে 4x কে করলে 0 প্লাস 3 ইকুয়াল 0। তাহলে কত হচ্ছে? অতএব p ইকুয়াল টু -2 প্লাস 3 প্লাস 1, ওই পাশে গেলে -1। তাহলে p এর মান -1 হলে ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হবে। বলো, বোঝা গেছে? দাদা আপনি একটু ইন্টিগ্রেশন বুঝা দিন। ইন্টিগ্রেশন যখন লাগবে আমি তখন বুঝাবো, ইন্টিগ্রেশন এখন লাগছে না, সুতরাং এখন বুঝাবো না। ডিফারেন্সিয়েশন আগে আপাতত ডিফারেন্সিয়েশনটা আমরা বুঝি। বলো, বোঝা গেছে? সহজ জিনিস কিন্তু। তাহলে দেখতে দেখতে ভেক্টর চ্যাপ্টার শেষ হয়ে গেল নাকি? এবার আসো কার্ল দিয়ে আসলে কি বুঝতে পারি। ঠিক আছে, কার্ল থেকে কি বুঝতে পারি একটু আলোচনা করি। আসো, কার্ল আসলে নির্ধারণ করে কোন ভেক্টর ক্ষেত্র ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, এটা নির্ধারণ করে। কার্ল হচ্ছে নির্ধারণ করে কোন ভেক্টর ক্ষেত্রটা সেটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, এটা নির্ধারণ করে। কোন ভেক্টর ক্ষেত্র অপসারী নাকি অভিসারী, ছড়াই পড়তেছে নাকি সংকুচিত হয়ে আসতেছে, এটা নির্ধারণ করে হচ্ছে ডাইভারজেন্স। কোন ভেক্টর ক্ষেত্রের বক্রতা মানে ঘূর্ণন আছে কিনা এইটা নির্ধারণ করে কার্ল। ঘূর্ণন আছে কিনা এটা নির্ধারণ করে কার্ল। যেমন ধরো ওই যে ঘূর্ণিঝড়,
ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে কি হয়, বাতাস এরকম ঘুরতে ঘুরতে আসে না? তাহলে ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বাতাসের বেগের ক্ষেত্রটা এটা কিন্তু একটা ঘূর্ণনশীল ক্ষেত্র। তাহলে আমি যদি ঘূর্ণিঝড়ের, ধরো ঘূর্ণিঝড় হচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস ঘুরতেছে, সেখানে কোনো পয়েন্টে যদি আমি কার্লের হিসাব নিকাশটা করি, এই কার্ল ডাইভারজেন্স এগুলো আসলে হিসাব নিকাশ করা হয়, বেশি হিসাব নিকাশ করা হয় মনে করো আবহাওয়া অফিসে। ঠিক আছে, আমরা বিভিন্ন অ্যাপে দেখবা আবহাওয়ার মানে আবহাওয়া চেক করার বিভিন্ন অ্যাপ আছে না, সেরকম বিভিন্ন অ্যাপে এই জিনিসগুলো আসলে কাজে লাগানো হয়। বিভিন্ন ভৌগোলিক কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক আমরা বসাই দিব ক্ষেত্র সমীকরণে, বসাই দিয়ে সেখানে আমরা কার্লের হিসাব করব, ডাইভারজেন্সের হিসাব করব। তাহলে বাতাসের বেগের ক্ষেত্রটা প্রসারিত, সম্প্রসারিত না সংকুচিত আমরা হিসাব পেয়ে যাব। বাতাসের বেগের ক্ষেত্রটা ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল সেইটা আমরা হিসাবটা পেয়ে যাব। তো কোন ভেক্টর ক্ষেত্র ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল এইটা নির্ধারণ করে কাল। ঠিক আছে, তাহলে কোন ভেক্টর ক্ষেত্র সম্প্রসারিত না সংকুচিত এটা নির্ধারণ করে ডাইভারজেন্স। কোন ভেক্টর ক্ষেত্র ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল, ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল এটা নির্ধারণ করে কাল দিয়ে এটা নির্ধারণ করি আমরা। যদি দেখো দুইটা জিনিস সুন্দর করে মাথায় রাখবা, যদি আমরা কাল হিসাব করে, কাল মানে নেবলা ক্রস ধরো ভেক্টর ক্ষেত্র এর আমরা কাল হিসাব করব। তো কাল হিসাব করে যদি কাল কমা দিই, এটা যদি 0 পাই, ধরো 0 পেলাম, কাল হিসাব করে আসলো 0, যদি 0 হয় তবে ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল। ঠিক আছে, আর যদি আমরা কাল হিসাব করে দেখলাম যে কাল 0 হয় নাই, অর্থাৎ নট 0 হয়নি, নট 0, তাহলে তখন ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল। যদি ঘূর্ণনশীল হয়, দেখো মনে রাখার একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। অঘূর্ণনশীল হলে অ থাকবে না, অঘূর্ণনশীল হলে পরে একটা কথা লিখবো, সেখানে অ থাকবে না। অঘূর্ণনশীল হলে সংরক্ষণশীল, অঘূর্ণনশীল হলে সংরক্ষণশীল, আর ঘূর্ণনশীল হলে দেখো একটা করে অ থাকবে। অঘূর্ণনশীল অ এখানে আছে, তাহলে সংরক্ষণশীল, আর ঘূর্ণনশীল হলে অসংরক্ষণশীল। আমার কথা বুঝছো? অঘূর্ণনশীল হলে সংরক্ষণশীল, ঘূর্ণনশীল হলে অসংরক্ষণশীল। ওকে, এবার আসো একটু বুঝি আমরা ঘটনাটা। ধরো এটা হচ্ছে একটা নদী বা নালা, চিন্তা করো। অনেক সময় দেখবা যখন বৃষ্টি হয় তখন ওই যে রাস্তার পাশের যে ড্রেন গুলো থাকে না, ওখানে থেকে পানি অনেক প্রচন্ড বেগ নিয়ে প্রবাহিত হয়। তো ওইরকম একটা নালা চিন্তা করো, এর মধ্য দিয়ে যেমন পানি প্রবাহিত হচ্ছে। তুমি কি করলা, শোলা তো বুঝো, শোলা বা ককশিট। ঠিক আছে, এটাকে গোল করে চাকতির মতো কাটলাম, যা পানিতে ভাসে। তো গোল করে চাকতির মতো কাটার পরে তুমি একটা চাকতিকে এখানে রাখলা, এই যে এটা একটা চাকতি, এখানে একটা রাখলা, আর ঠিক মাঝে একটা রাখলা, একটা চাকতিকে ধরো এইদিকে রাখলা, আর একটা চাকতিকে ঠিক মাঝামাঝি রাখলা। এবার একটু দেখো, চিন্তা করে ধরো পানি প্রবাহিত হচ্ছে, এদিক থেকে পানি প্রবাহিত হচ্ছে, এর মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এভাবে। তুমি যদি পানি প্রবাহটা যদি মনে করো, পানির প্রবাহ যদি শান্ত প্রবাহ হয়, শান্ত সামরিক প্রবাহ, মানে স্রোত হচ্ছে না, পানি স্রোত হচ্ছে না, পানি এভাবে যাচ্ছে, এরকম শান্ত প্রবাহের মতো যাচ্ছে। তো এরকম যদি হয় তাহলে এই যে চাকতিটা, এই চাকতিটাকে দেখবা পানির ধাক্কায় চাকতিটা ভাসবে, ভেসে সামনের দিকে আগাবে। তো যখন ভেসে সামনের দিকে আগাবে তখন এই পাশের পানির ধাক্কাটা এইদিকে এরকম ধাক্কা, এর সাথে এরকম ধাক্কা দিবে। আবার এই পাশের পানি যখন প্রবাহিত হবে
তখন একে এই দিক দিয়ে এরকম ধাক্কা দিবে, ঠিক আছে, এরকম ধাক্কা দিবে। ধাক্কা দেখবা এই যে চাকতিটা এখানে, চাকতিটা না ঘুরে সোজা চলে যাবে, ঘুরবে না। না ঘুরে যদি সোজা চলে যায়, তাহলে ধরো এই পয়েন্টে পানির বেগের ক্ষেত্র, এই যে আমরা ভেক্টর ক্ষেত্র, পানির বেগ প্রবাহিত হচ্ছে, তার ভেক্টর ক্ষেত্র ঘোরে নাই, অঘূর্ণনশীল, যে অঘূর্ণনশীল, তখন আমরা দেখবা কাল হিসাব করে 0 পাবো। তাহলে এর ক্ষেত্রে কাল হিসাব করে এই যে ন্যাবলা ক্রস এ হিসাব করে দেখবা আমরা 0 পাবো। তাহলে 0 পাইলে ঘুরবে না, সোজা দৌড় দিবে, ঘুরবে না, চাকতি কিন্তু ঘোরে নাই, না ঘুরে সোজা চলে গেছে। তাহলে এটা হচ্ছে অঘূর্ণনশীল, বুঝছো? আর ধরো চাকতিকে তুমি এরকম কর্নারের দিকে ফেললা, একটু কর্নারের দিকে ফেলে দেখবা পানির ধাক্কায়, ধরো পানির স্রোত আছে তো, এরকম পানির স্রোত, তো পানির ধাক্কায় কি হবে, যদি একটু এই চাকতিগুলোকে মাঝখানে না দিয়ে একটু কর্নারের দিকে রাখো, দেখবা এই পাশে তো পানি কম আর এই পাশে একটু পানির পরিমাণ বেশি, তো পানির পরিমাণ বেশি, দেখবা পানির ধাক্কায় এটা এইভাবে ঘুরে গেছে, এইভাবে ঘুরতে আগাচ্ছে, বুঝছো? এটা এরকম ঘুরতে আগাচ্ছে। আবার ধরো এদিক দিয়ে এরকম ধাক্কায় এটা এই দিক দিয়ে ঘুরতে এরকম আগাচ্ছে, এরকম ঘুরতে আগাচ্ছে, এটা ধরো এদিকে ঘুরে গেছে, তাহলে এটা কি ঘুরছে না? তাহলে যদি এরকম ঘুরতে আগায়, তার মানে ক্ষেত্রটা ঘূর্ণনশীল, তাহলে ন্যাবলা ক্রস এ তখন দেখবা নট 0 হবে। এই নট 0 হলে ঘূর্ণনশীল। তাহলে বায়ু প্রবাহের ক্ষেত্র একই রকম। বায়ু প্রবাহের ক্ষেত্রে ধরো বললো যে কোনো স্থানে, ধরো কক্সবাজার সমুদ্র সৈকতে, ওইখান থেকে সমুদ্রের মধ্যে থেকে ধরো একটা ঘূর্ণি বায়ু আস্তে আস্তে উপকূলের দিকে ধেয়ে আসতেছে। তো সেই ঘূর্ণি বায়ু যখন উপকূলে আছড়ে পড়বে, সেই উপকূলের উপর ঘূর্ণিঝড় সৃষ্টি করবে কিনা, সৃজনশীল প্রশ্ন এইভাবে আসে। তো ঘূর্ণিঝড় সৃষ্টি করবে কিনা মানে কি, ঘূর্ণন ক্ষেত্র থাকবে কিনা, ঘূর্ণনশীল হবে কিনা। যদি ঘূর্ণনশীল হয় কাল নট 0, ঠিক আছে, মানে সরি, ঘূর্ণনশীল হইলে, হ্যাঁ ঘূর্ণনশীল হইলে কাল নট 0, ঠিকই বলছি। আর যদি অঘূর্ণনশীল হয় তাহলে কাল হবে 0। কে বোঝা গেছে? তাহলে এই হিসাব নিকাশ গুলো আমাদের করতে হবে। তো চলো তো একটা ম্যাথ করি, ঠিক আছে? বা তোমাকে ধরো আরেকটা জিনিস একটু বুঝাই। ধরো বাংলাদেশের ধরো একটা ম্যাপ এরকম, ধরো একটু কোনো মতে এঁকে দেখাই। কোনো মতে আঁকলাম, বুঝছো? আমার আঁকাটা নাও হইতে পারে পুরাপুরি। এখানে কেমন যেন এরকম, ধরো এই যে এটা হচ্ছে ধরো বাংলাদেশের ম্যাপ, হ্যাঁ, এই মোটামুটি আঁকলাম ধরো, হ্যাঁ। এখন ধরো এটা হচ্ছে সমুদ্র, এই যে এখানে সমুদ্র, এই সমুদ্রে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, এই যে ঘূর্ণিঝড়টা সমুদ্রে সৃষ্টি হয়েছে এরকম। তা আমাদের বলবে যে ধরো সমুদ্র উপকূলের উপর কোন একটা ত্রিমাত্রিক বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিল, এই যে এই বিন্দু, ধরো এটার স্থানাঙ্ক 2, 3, 4, ঠিক আছে, একটা সমুদ্র উপকূলের উপর একটা বিন্দুর স্থানাঙ্ক। ওই বিন্দুতে এই বাতাসের বেগের ক্ষেত্র দিয়ে দিবে, ভেক্টর ক্ষেত্র। এটা এরকম ঘুরতে যাবে কিনা, এরকম ঘুরতে গেলে তখন কাল হবে, ঘূর্ণনশীল হলে কাল হবে নট 0। তো সেটাই আমাদের বের করতে হবে যে ঘূর্ণনশীল কিনা, অঘূর্ণনশীল কিনা, ঠিক আছে। অথবা ধরো বাতাস প্রবাহিত হচ্ছে, ধরো এরকম বাতাস প্রবাহিত হচ্ছে, এইভাবে যাচ্ছে বাতাস গিয়ে দেখো এই যে ছড়াই পড়তেছে, দেখো ক্ষেত্রটা ছড়াই যাচ্ছে না, ক্ষেত্রটা ছড়াই যাচ্ছে এরকম, ক্ষেত্রটা ছড়াই যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এই পয়েন্টে ধরো ডাইভারজেন্স, এই যে এই পয়েন্টে ডাইভারজেন্স হবে পজিটিভ। তো এই জিনিসগুলাই আসলে আমাদের হিসাব নিকাশ করতে হবে, বুঝতে পারছো? তাহলে চলো একটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করি তো। 5 নম্বর বলা হচ্ছে সমুদ্রে সৃষ্ট বায়ুর বেগের ক্ষেত্র সমীকরণ v equal to 4x square z plus 3x square I cap 2x square z j cap
প্লাস 4x প্লাস 3zy 3zy কে ক্যাপ। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড, একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে বলা হচ্ছে 231 বিন্দুতে ঘূর্ণাবৎ সৃষ্টি হবে কিনা, ঘূর্ণাবৎ মানে ঘুরবে কিনা। ঠিক আছে, ঘূর্ণাবৎ সৃষ্টি হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। বলো তো কি করতে হবে, কি হিসাব করতে হবে, বলো। কার্ল হিসাব করতে হবে। তো চলো কার্ল হিসাব করে ফেলি। তাহলে আসো, কার্ল যখনই বলবে ঘুরবে কিনা, ঘূর্ণিঝড় হবে কিনা, ঘূর্ণাবর্তী সৃষ্টি করবে কিনা, তার মানে কার্ল হিসাব করতে হবে। তাহলে ন্যাবলা ক্রস ভি, ন্যাবলা ইকুয়াল টু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এই যে দূরে দূরে নিলাম, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এবার 4x² জেড প্লাস 3x², তারপরে 2x² জেড, তারপরে 4x প্লাস 3zy। ওকে হয়েছে? সরি 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 সরি, আগে তো ডেল লিখতে হবে, একটু দূরে দূরে লিখবা, বুঝছো? তাহলে হিসাব সুবিধা হবে। ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই। দেখো আমি আগে থেকে বুঝে এই যে আই জে কে কে দূরে দূরে লিখছি, ডেল ডেল জেড। হ্যাঁ, এবার লিখতে হবে 4x² জেড প্লাস 3x², তারপরে 2x² জেড, তারপরে 4x প্লাস 3zy। তাহলে আসো দেখি হিসাব করি। আই ক্যাপ এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, তাহলে ডেল ডেল ওয়াই 4x প্লাস 3zy মাইনাস ডেল ডেল জেড 2x² জেড। ওকে, প্লাস জে ক্যাপ জে ক্যাপ, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, উল্টা করে এটার সাথে এটা। তাহলে ডেল ডেল জেড এটার সাথে 4x² জেড প্লাস 3x² মাইনাস ডেল ডেল এক্স এইটার সাথে এইটা, তাহলে 4x প্লাস 3zy দেন প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, তাহলে ডেল ডেল এক্স 2x² জেড মাইনাস ডেল ডেল ওয়াই, তাহলে 4x² জেড প্লাস 3x²। ওকে, তাহলে আই ক্যাপ আসো কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। আই ক্যাপ কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে 4x কে করলে 0, ওয়াই এর সাপেক্ষে 3zy কে করলে প্লাস 3z, প্লাস 3z। ঠিক আছে, তাহলে এখানে পড়ে থাকলো 3z, একবারে লিখি, এখন বড় হয়ে গেছি না, একবারে 3z মাইনাস জেড আছে আছে, তাহলে মাইনাস 2x² গেল বাইরে, জেড কে জেড এর সাপেক্ষে করলে 1 দেন প্লাস জে ক্যাপ। জেড আছে, ইয়েস আছে, তাহলে 4x² বাইরে, জেড কে জেড এর সাপেক্ষে করলে 1, তারপরে জেড আছে নেই 0, তারপরে এবার এক্স এর সাপেক্ষে। ওকে, এক্স আছে আছে, তাহলে এক্স এর সাপেক্ষে করলে 4 বাইরে আসবে মাইনাস 4, এক্স কে এক্স এর সাপেক্ষে করলে 1, 3zy এক্স আছে নেই, ওটা 0 এই। এবার কে ক্যাপ কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাকাও 2z গেল বাইরে, 2z বাইরে গেল, x² কে এক্স এর সাপেক্ষে করলে 2x মাইনাস কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই নাই, এখানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই নাই, তাহলে এটা পুরোটাই 0। ওকে, তাহলে 3z মাইনাস 2x² আই ক্যাপ
প্লাস 4x স্কোয়ার মাইনাস 4 জে ক্যাপ প্লাস 2 দুগুণে 4 4xz কে ক্যাপ 2 দুগুণে 4 4xz কে ক্যাপ বোঝা গেছে। এবার কোন বিন্দুতে 231 বাই 231 বসাও 231 বিন্দুতে কার্ল 3 ইন্টু 1 মানে 3 মাইনাস 2x স্কোয়ার মানে 2 এর বর্গ এত আই ক্যাপ প্লাস 4x স্কোয়ার x মানে 2 2 এর বর্গ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 4xz x এর মান 2 z এর মান 1 2 z এর মান 1 কে ক্যাপ। দেখো তো আমার হিসাব নিকাশ ঠিক আছে কিনা। 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 বিয়োগ 8 মাইনাস 5 আই ক্যাপ 2 দুগুণে 4 4 4 16 16 থেকে বিয়োগ 4 তাহলে 12 12 জে ক্যাপ 4 দুগুণে 8 8 কে ক্যাপ। দেখো তো এটা নট ইকুয়াল টু 0 না, তাহলে 0 হয় নাই, কাল শূন্য হয় নাই, তাহলে অঘূর্ণনশীল অঘূর্ণনশীল। তাহলে অঘূর্ণনশীল মানে ঘূর্ণাবধ সৃষ্টি হবে কিনা, ঠিক আছে। কাল 0 হয়, সরি কাল 0 হয় নাই, নট 0, তাহলে ঘূর্ণনশীল, সরি 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 ঘূর্ণনশীল ঘূর্ণনশীল। তাহলে ঘূর্ণাবধ সৃষ্টি হবে কিনা, হবে, ঘূর্ণাবধ হবে, বোঝা গেছে, ঘূর্ণাবধ হবে, এই ঘূর্ণাবধ হবে কি, ঠিক আছে। বলো বলো হিসাবটা ঠিক আছে কিনা, বলো হিসাবটা ঠিক আছে কিনা। গুড ভাই। লন রোলার, নৌকার গুণ টানা, পাখির উড্ডয়ন কি পড়াবেন, এগুলো তো 2 মার্কের প্রশ্ন, এগুলো তোমরা পড়ে নিতে পারবে না, এগুলো তো সহজ। লন রোলার, টানা ঠেলা, এগুলো তো সহজ। আচ্ছা বল, আজকের ক্লাসে আলোচনা করে দিব, সমস্যা নেই, লাস্টের দিকে আলোচনা করে দিব, এগুলো 2 মার্কের কোশ্চেন আসবে। ওকে, তাহলে 5 নম্বর ডান। তাহলে মোটামুটি আমাদের ম্যাথ হয়ে গেছে। এবার আসো আমরা কয়েকটা প্র্যাকটিস করি, কয়েকটা ম্যাথ আমরা প্র্যাকটিস করি। না দাদা পড়া না, আচ্ছা পড়াই দিচ্ছি, সমস্যা নেই, ওগুলো ছোট ছোট জিনিস, আমি তো বলছি তোমরা ট্যালেন্ট, ওগুলো তোমরা পারো। 6 নম্বর বলা হচ্ছে দেখাও যে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স 3, খুবই মজার একটা ম্যাথ। দেখাও যে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স, অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স 3। এই অবস্থান ভেক্টর মনে আছে তো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা মূল বিন্দু 0 0 0। মূল বিন্দুর সাপেক্ষে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কোন বিন্দুর অবস্থান, ধরো পি বিন্দু, যার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, পি বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়, ধরো আর ভেক্টর, তাহলে আর ভেক্টর এটা ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। বলো বুঝছো কিনা, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স
আরে এই যে হইছে হইছে হইছে, চলে আসছে, সাউন্ড চলে আসছে। আসছে না আসছে না আসছে না? চলে আসছে, সাউন্ড চলে আসছে। ফেসবুকে লাইভ কেটে গেছে। ওকে ওকে ওকে, হ্যাঁ ফেসবুকে লাইভটা কেটে গেছিল, সাউন্ডও এখনো আছে, সমস্যা নেই, ফেসবুকে লাইভ আবার চলে আসছে। বুঝলাম না ফেসবুকে কি যে হইছে, এই কয়েকদিন খালি ক্লাস কেটে যাচ্ছে ফেসবুকে, কয়েকদিন খালি ফেসবুকে লাইভ ক্লাস কেটে যাচ্ছে। ওকে, বলো একটু বুঝাই দিই। দেখাও যে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স 3। অবস্থান ভেক্টর কি? মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা হয়। বিন্দুর অবস্থান যদি হয় এক্স ওয়াই জেড, তাহলে তার অবস্থান ভেক্টর আর ভেক্টর হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এর এখন ডাইভারজেন্স, তাহলে ন্যাবলা ডট আর, ডট গুণ করব, ডেল ডেল এক্স এক্স, ডেল ডেল ওয়াই ওয়াই, ডেল ডেল জেড জেড। এক্স কে এক্স এর সাপেক্ষে 1, ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে করলে 1, জেড কে জেড এর সাপেক্ষে করলে 1, তাহলে থাকলো কত 3। তাহলে ডাইভারজেন্স হচ্ছে 3। ওকে, এই অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স বের করতে বলছিল, তো বের করে ফেলছে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স। ঠিক আছে, ওকে। এবার আসো 7 নম্বর, বলা হচ্ছে এ একটি ধ্রুব ভেক্টরের জন্য, এ একটি ধ্রুব ভেক্টরের জন্য প্রমাণ করো যে, জন্য প্রমাণ করো যে ন্যাবলা আর ডট এ ইকুয়াল টু এ। এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, বলো তো এই লাইনের মানেটা কি? এই লাইনের মানে কি বোঝানো হচ্ছে বলো? ন্যাবলা আর ডট এ, তাহলে প্রথমে আগে আর এর সাথে এ কে ডট গুণ করবা, তারপরে যা হবে তার সাথে ন্যাবলা গুণ করবা। কি গুণ? ডট গুণ না ক্রস গুণ? এখানে কি গুণ? কোনো গুণ না, ডটও না ক্রসও না, তাহলে ডটও না ক্রসও না, তার মানে কি? ডট গুণও না ক্রস গুণও না, তা কি এটা? এখানে মাঝখানে কি? দেখো আর এর সাথে একে ডট গুণ করলে এটা তো স্কেলার, তাহলে স্কেলারের সাথে ন্যাবলার গুণ, এটা তো গ্রেডিয়েন্ট, এটা তো গ্রেডিয়েন্ট। কি বোঝা গেছে? তুমি কিছুই বোঝার দরকার নেই, তুমি ধাপে ধাপে করবা, এখানে যা করতে বলছে সেটা করো। তাহলে আমাদের বলছে ধরো একটা ধ্রুব ভেক্টর এ, তাহলে এটাকে আগে ধরো, ধ্রুব ভেক্টর একটা ত্রিমাত্রিক ভেক্টর ধরো এ। তাহলে ধ্রুব মানে কি? ধ্রুব মানে ধরো a1 i ক্যাপ, a2 j ক্যাপ, az সরি a3 কে ক্যাপ। এটা ধ্রুব মানের ভেক্টর কিভাবে হলো? এর সাথে কোনো চলক থাকবে না, এক্স থাকবে না, ওয়াই থাকবে না, জেড থাকবে না। একটা ধ্রুব মানের ভেক্টর, এক্স থাকবে না, ওয়াই থাকবে না, জেড থাকবে না। তাহলে এ ভেক্টর ইকুয়াল টু a1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 কে ক্যাপ। এটা হচ্ছে এ ভেক্টর। এবার এ একটা ধ্রুব ভেক্টর যার জন্য প্রমাণ করতে বলছে এটা। তাহলে আসো আর এর সাথে আগে এ কে আমরা ডট গুণ করব। আর কি? আর হচ্ছে অবস্থান ভেক্টর। আর কি? আর হচ্ছে অবস্থান ভেক্টর, অর্থাৎ এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে ডট গুণ করি,
আর এর সাথে এ কে ডট গুণ, আর এর সাথে এ কে ডট গুণ করব। তো ডট গুণ করো, এই দুটো ডট গুণ করো, তাহলে a1 এর সাথে x প্লাস a2 এর সাথে y আর a3 এর সাথে z। এইবার এই যে ন্যাবলা r ডট a, তাহলে ন্যাবলা মানে ডেল ডেল x i ক্যাপ ডেল ডেল y j ক্যাপ ডেল ডেল z k ক্যাপ, তার সাথে a1x a2x a1x a2y আর a3z। ওকে, তাহলে আসো ডেল ডেল x a1x a2y a3z i ক্যাপ ডেল ডেল y a1x a2y a3z এত j ক্যাপ। ওকে, এত j ক্যাপ প্লাস প্লাস ডেল ডেল z a1x a2y a3z এই যে কে ক্যাপ, এটার কে ক্যাপ। তাহলে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, x এর সাপেক্ষে a1 0 0, তাহলে a1 i ক্যাপ। এবার কার সাপেক্ষে? y এর সাপেক্ষে, ঠিক আছে, কার সাপেক্ষে? y এর সাপেক্ষে 0, এটা 0, তাহলে a2 বাইরে গেল, y কে y এর সাপেক্ষে করলে এত j ক্যাপ, এত j ক্যাপ। কার সাপেক্ষে? z এর সাপেক্ষে 0 0, z এর সাপেক্ষে, তাহলে a3 কে ক্যাপ। এই যে এটা হচ্ছে অ্যানসার। দেখো এটাই দেখাইতে বলছে। তাহলে অতএব ন্যাবলা r ডট a ইকুয়াল টু এটা না, এটা মানেই তো এই ভেক্টর। দেখো এই ভেক্টর শর্ট, দেখো এটাই আমরা দেখাইছি, এটাই আমাদের দেখাইতে বলছে। ঠিক আছে, ক্লিয়ার? বলো বুঝছো কিনা? গুড। এই পাগল, ফেসবুকে ক্লাস আছে, আছে আছে আছে, যাও যাও ফেসবুক গ্রুপে যাও, বাবা ফেসবুকে আছে, ক্লাস আছে, যাই দেখো। গুড। আর একটা ম্যাথ একটু করি আমরা, আসো আর একটা ম্যাথ, ছোট্ট একটা ম্যাথ করব। যদি 7 নম্বর না 8 নম্বর, যদি v ইকুয়াল টু ওমেগা ক্রস আর হয়, যদি এত হয়, এটা চতুর্থ অধ্যায়ের সূত্র। তো কথা হচ্ছে ভাই চতুর্থ অধ্যায়ের সূত্র তো আমরা পড়ি নাই, সমস্যা নেই, তবে সূত্র তো দিয়েই দিল, তুমি ওই সূত্র অনুযায়ী কাজ করবা। তবে প্রমাণ করো যে, তবে প্রমাণ করো যে ওমেগা ভেক্টর হচ্ছে হাফ ন্যাবলা ক্রস ভি ভেক্টর, হাফ ন্যাবলা ক্রস ভি, যেখানে ওমেগা একটি ধ্রুব রাশি, ওমেগা একটি ধ্রুব ভেক্টর বা ধ্রুব রাশি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে চলো দেখি কি বলছে। যা বলছে সেই অনুযায়ী কাজ করব। ভি হচ্ছে বেগ, বেগ হবে ওমেগা ক্রস আর, আর কি? অবস্থান ভেক্টর, রেডিয়াস ভেক্টর, অবস্থান ভেক্টর। তাহলে ধরি আর, ঠিক আছে, আর কে সবসময় অবস্থান ভেক্টর ভাববা, আর হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে ধরি আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ এবং জেড কে ক্যাপ। এটা কিন্তু ইসাক স্যারের বইয়ে আছে এই প্রবলেমটা। এটা হচ্ছে আর, ওকে, ভালো কথা। তবে প্রমাণ করো যে এটা, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে, যেখানে ওমেগা একটা ধ্রুব রাশি। আচ্ছা, তাহলে ওমেগা একটা ধ্রুব ভেক্টর, তাহলে ওমেগা ধরি ওমেগা, তাহলে ওমেগা 1 আই ক্যাপ একটা ধ্রুব রাশি বলছে, ধ্রুব, তাহলে কোনো এক্স ওয়াই জেড থাকবে না। তাহলে ওমেগা 1 আই ক্যাপ, ওমেগা 2 জে ক্যাপ আর ওমেগা 3 কে ক্যাপ। কেন ভাই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দিলাম? কারণ ওমেগার উপরে ভেক্টর সাইন আছে, তাহলে ভেক্টর সাইন মানে সেটা ভেক্টর, তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকবে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকলো। কি ক্লিয়ার?
আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকলো, তাহলে আর হচ্ছে এটা অবস্থান ভেক্টর, বোঝা গেছে? আর ওমেগাকে ধরলাম এটা। এটা কি সবাই বুঝছো? এইটুকু কি বুঝছো? এইটুকু যদি বুঝো ম্যাথ শেষ, এটুকু বুঝলেই ম্যাথ ডান। এবার আসো ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, দেখি আগে ভিটা বের করে আসি। আসো ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর, ভি ইকুয়াল টু ওমেগা ক্রস আর অর্থাৎ ক্রস গুণ আই জে কে, ওমেগা ক্রস আর ওমেগা, ওমেগা 1, ওমেগা 2, ওমেগা 3, আর এক্স, এটা ওয়াই, এটা জেড। তাহলে এটা আই ক্যাপ, এটা ওমেগা 2 জেড মাইনাস ওমেগা 3 ওয়াই, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। এবার প্লাস জে ক্যাপ, এটার সাথে এটা ওমেগা 3 এক্স, ঠিক আছে, ওমেগা 3 এক্স মাইনাস ওমেগা 1 জেড, এটার সাথে এটা, এটার সাথে এটা। এবার প্লাস কে ক্যাপ, ওমেগা 1 ওয়াই, ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 এক্স। ওকে, এই যে এটা হচ্ছে ভি ভেক্টর। এবার আমরা প্রমাণ করব এটা। আসো তো এটা প্রমাণ করি। দেখো এটা প্রমাণ করার অর্থ, একটু তাকাও, এটা প্রমাণ করার অর্থ, এটা প্রমাণ করার অর্থ হচ্ছে নেবলা ক্রস ভি সমান সমান 2 ওমেগা প্রমাণ করা। এই 2টাকে এই পাশে পাঠাও। তাহলে নেবলা ক্রস ভি সমান সমান 2 ওমেগা প্রমাণ করলে কিন্তু কাজ শেষ। তাহলে দেখি সেটা আমরা প্রমাণ করতে পারি কিনা। নেবলা, নেবলা ক্রস কি ভি, ওকে, আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড ভি, এই যে এটা ভি। তাহলে বসাও। আচ্ছা জায়গাটা একটু বেশি লাগবে। তাহলে ওমেগা 2 জেড মাইনাস ওমেগা 3 ওয়াই, তারপর ওমেগা 3 এক্স মাইনাস ওমেগা 1 জেড, আর ওমেগা 1 ওয়াই মাইনাস ওমেগা 2 এক্স। এই বুঝছো? ওকে, কাজ শেষ। এইবার কাজ শেষ। তাহলে আসো আই ক্যাপ নিলাম, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ। আচ্ছা একবারে করি, আমরা তো একটু বড় হয়েছি না। এটার সাথে এটা মাইনাস এটার সাথে এটা, তাহলে ওয়াই দিয়ে এটাকে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করো তো। ওয়াই এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করবা। ওয়াই আছে, আছে, তাহলে ওমেগা 1 বাইরে গেল, ওয়াই কে করলে 1, এখানে ওয়াই আছে নেই, তাহলে 0 হয়ে গেল। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মাইনাস এটার সাথে এটা গুণ। তাহলে এবার আসো মাইনাস এটার সাথে এটা গুণ, এটা এটা জেড এর সাপেক্ষে এটাকে, জেড আছে নাই, জেড নাই, জেড আছে হ্যাঁ, তাহলে মাইনাস ওমেগা বাইরে গেল, গিয়ে প্লাস ওমেগা হইলো, প্লাস ওমেগা হইলো, আর জেড এর সাপেক্ষে জেড কে করলে 1। এই লাইনটা সবাই বুঝছো? বুঝতে হবে, তুমি তোমার মতো করে করো, করে আমার সাথে উত্তর মিলাও। এবার আসো প্লাস জে ক্যাপ, প্লাস জে ক্যাপ উল্টা করে, এটার সাথে এইটা, অর্থাৎ জেড এর সাপেক্ষে এটাকে, জেড এর সাপেক্ষে এটাকে করলে ওমেগা 2, এখানে জেড আছে নাই 0, তারপরে এইটার সাথে এইটা, এক্স এর সাপেক্ষে এখানে এক্স নাই 0, এখানে এক্স আছে, আছে, তাহলে এই যে মাইনাস মাইনাস ওমেগা 2, তাহলে প্লাস হয়ে গেল। এবার কে ক্যাপ মানে এটার সাথে এইটা, এক্স, এক্স এর সাপেক্ষে এটাকে ওমেগা 3 বাইরে আসলো, এক্স কে করলে 1, আর এখানে কোনো এক্স নেই 0। এবার মাইনাস ওয়াই এর সাপেক্ষে এটাকে, এখানে কোনো ওয়াই আছে নেই 0, এখানে আছে, তাহলে মাইনাস ওমেগা বাইরে আসলো, হলো প্লাস ওমেগা 3। ওকে, তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো 2 ওমেগা 1 আই ক্যাপ, 2 ওমেগা 2 জে ক্যাপ, আর 2 ওমেগা 3 কে ক্যাপ। তাহলে 2 যদি কমন নেওয়া যায়, ওমেগা 1 আই ক্যাপ, ওমেগা 2 জে ক্যাপ, ওমেগা 3 কে ক্যাপ। বুঝছো? এই যে 2, এবার এই 2টাকে এই পাশে নিয়ে যাও। তাহলে 2টাকে এই পাশে নিয়ে আসলে এই যে 1/2 নেবলা ক্রস ভি, এটা ইকুয়াল টু এটা পড়ে থাকলো, আর এটা মানে দেখো ওমেগা, এই যে। তাহলে এটাই দেখাইতে বলছে, এটাই প্রমাণ করতে বলছে, প্রুভড, প্রুভড, এটাই প্রমাণ করতে বলছে। ওকে, ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি অধ্যায় শেষ। তো তোমরা যেহেতু বলতেছো 2 মার্কের 2টা কোশ্চেন একটু দেখাই দিতে, তাহলে আসো দেখাই। ভেক্টরের সাহায্যে পাখির উড্ডয়ন ব্যাখ্যা করো। ভেক্টরের সাহায্যে
পাখির উড্ডয়ন ব্যাখ্যা করো। এগুলা নিজেদের পড়ে নিতে হবে, সব যদি ব্যাখ্যা করে বুঝাই দিতে হয় তাহলে হবে? বলো, নিজেদের বুদ্ধি খাটাইতে হবে। পাখি কিভাবে সামনের দিকে ওড়ে, আমরা কিভাবে সাঁতার কাটি? পাখি তার কয়টা ডানা? 2টা ডানা, ঠিক আছে। তো ধরো এই যে এটা হচ্ছে, একটু ছোট করে আঁকি। এই যে পাখির ডানা, আমরা পাখির ধরো ওড়ার ফ্রন্ট মানে টপ ভিউ দেখতেছি, যে একটা পাখি উঠতেছে তার টপ ভিউ এই এরকম। এই যে পাখির এটা হচ্ছে 2টা ডানা, হ্যাঁ, এই যে 2টা ডানা, এই 2টা ডানা দিয়ে পাখি উঠতেছে। তো পাখি কি করে? ডানা 2টা দিয়ে এইভাবে এইভাবে বাতাস ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে পাখি আগায় যায়। দেখো ভেক্টর যোগের নীতি কাজে লাগায়, ভেক্টর যোগের নীতি কাজে লাগে কিভাবে? পাখি এই ডানা দিয়ে এইভাবে বাতাসকে ধাক্কা দিচ্ছে, এভাবে বাতাসকে ধাক্কা দিচ্ছে। তাহলে বাতাসকে ধাক্কা দিলে এই বরাবর, এই যে এই ডানাতে এই বরাবর সে একটা প্রতিক্রিয়া বল পায়। আবার এই এই যে পাখাটা, এই পাখা দিয়ে এদিকে ধাক্কা দিচ্ছে, এই যে বাতাসকে এদিকে ধাক্কা দিচ্ছে, তাহলে এর আবার একটা প্রতিক্রিয়া বল পাই, এই যে 2টা প্রতিক্রিয়া বল। এবার এদেরকে যদি আমি পিছন দিকে বর্ধিত করি, দেখো এই পয়েন্টে গিয়ে মিলবে, এই যে এই পয়েন্টে গিয়ে মিলবে। এই প্রযুক্ত বলটা ধরো এফ, এই প্রযুক্ত বলটা ধরো এফ। পাখি ধরো সোজা উড়বে, যখন পাখি সোজা উড়ে তখন 2 ডানা দিয়ে সমানভাবে বাতাসকে এভাবে ধাক্কা দেয়। তাহলে সমানভাবে ধাক্কা দিলে এদিকে প্রতিক্রিয়া বল এফ, এদিকেও প্রতিক্রিয়া বল এফ, দেন এই 2টার লব্ধি নিয়ে, এই 2টা বলের লব্ধি নিয়ে এফ আর এফ, এদের লব্ধি নিয়ে পাখি সামনের দিকে আগায় যায়। এই যে লব্ধি বল এফ নিট বল, এই নিট বল নিয়ে পাখি সামনের দিকে আগায় যায়। তো এই নিট বলটা কিভাবে পাই? এই কোণটা থেটা, এই কোণটা থেটা। তাহলে নিট বলটা কত আসবে? এফ কস থেটা, এদিকে এফ এর উপাংশ ভাঙো, এই যে এফ, এফ কে দুটো উপাংশে ভাঙলে এদিকে এফ কস থেটা, এদিকে এফ সাইন থেটা। তাহলে এদিক বরাবর কি পাইলো? এফ কস থেটা। ওকে, আবার এর জন্য এদিক বরাবর আবার এফ কস থেটা, তাহলে 2টা এফ কস থেটা হলো 2f cos θ। যদি f এর মান সমান থাকে তাহলে এদিক বরাবর 2f cos θ, আর এদিক বরাবর f sin θ, এদিক বরাবর f sin θ। তাহলে f sin θ f sin θ পরস্পরকে না করছে, পরস্পর কাটাকাটি দিয়ে কি হয়? এই 2টার লব্ধি নিয়ে সে আগায় যায়। বা আমরা এই f sin θ f sin θ দেখানোর দরকার নেই, ঠিক আছে। f sin θ এটা কাটাকাটি, এই 2টার লব্ধি নিয়ে এভাবে সামান্তরিক আঁকো, সামান্তরিক আঁকলে এই 2টার লব্ধি নিয়ে পাখি সামনের দিকে আগায় যায়। ধরো পাখি ডানে মুড়বে, ডানে ঘুরবে, ডানে ঘোরার সময় কি করে? এই পাশের ডানা দিয়ে বেশি ধাক্কা দেয়, বাতাসকে বেশি ধাক্কা দেয়। তাহলে এই পাশের ডানা দিয়ে যদি বাতাসকে বেশি ধাক্কা দেয় তাহলে কি হবে? তাহলে কি ঘটনা ঘটবে দেখো, এই পাশের ডানাটা দিয়ে বেশি বাতাসকে ধাক্কা দিল, এই পাশের ডানা দিয়ে কম ধাক্কাটা দিল। তাহলে তখন এই পাশে প্রতিক্রিয়া বলটা পাবে বেশি এইদিকে, আর এই দিকের প্রতিক্রিয়া বলটা হবে কম। এদিকের প্রতিক্রিয়া বলটা হবে বেশি, তুলনামূলক এই দিকের প্রতিক্রিয়া বলটা হবে কম, এদিকের প্রতিক্রিয়া বলটা পাবে কম। তাহলে তখন আমি যদি এদেরকে নিয়ে একটা সামান্তরিক আঁকি, চিন্তা করো, তখন যদি এদেরকে নিয়ে একটা সামান্তরিক আঁকা হয়, দেখো তাহলে সামান্তরিকের কর্ণটা তখন কই? কর্ণটা তখন এই দিকে, এই দেখো কর্ণটা তখন এই দিকে। তাহলে পাখি কিন্তু সোজা যাবে না, পাখি কিন্তু একটু ঘুরে এইদিকে চলে যাবে, কারণ এই ডানাতে বলটা বেশি, এই ডানার প্রতিক্রিয়া বলটা বেশি। এটা F1, এটা F2, F1 আর F2। তাহলে সামান্তরিক সূত্র অনুযায়ী কি? বড় বড় মানের ভেক্টরের দিকে লব্ধি হেলে থাকবে, যে বড় মানের ভেক্টর তার দিকে লব্ধি হেলে থাকবে। বড় মানের ভেক্টরের সাথে ছোট কোণ, আর ছোট মানের ভেক্টরের সাথে বড় কোণ, বড় মানের ভেক্টরের সাথে ছোট কোণ, ছোট মানের ভেক্টরের সাথে বড় কোণ। এইভাবে পাখি ঘুরে এইদিকে যাবে। আর যদি এই ডানাতে বেশি ধাক্কা দিত, বাতাসের ধাক্কাটা বেশি দিত, প্রতিক্রিয়া বল বেশি পাইতো, তাহলে তখন সামান্তরিক থাকতো এরকম, তখন লব্ধি এদিকে যাইতো, তখন পাখি এদিকে ঘুরে যাইতো। বোঝা গেছে? তো এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে পাখির উড্ডয়ন। ভেক্টরের সাহায্যে পাখির উড্ডয়ন ব্যাখ্যা করলাম। এবার তারপরে আসো লন রোলার। লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন?
ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? ঠিক আছে, লন রোলার দেখছো, ওই যে ক্রিকেটের পিচ সমান করার জন্য এভাবে হাত দিয়ে লন রোলার ক্রিকেটের পিচের উপর ঠেলে, বুঝতে পারছো? এটাই হচ্ছে লন রোলার। বা তুমি যে লাগেজ বা ট্রলি ব্যাগ আছে না, যেগুলা নিয়ে ঘুরতে বেড়াইতে যাও, তো সেই ট্রলি ব্যাগ গুলাই হচ্ছে লন রোলার। তুমি ট্রলি ব্যাগ গুলা যখন নিয়ে ঘুরতে যাও, তখন তুমি ট্রলি ব্যাগ গুলা ঠেলে ঠেলে নিয়ে যাও না টেনে টেনে নিয়ে যাও? আমার একটু বলো তো, ঠেলে ঠেলে নিয়ে যাও না টেনে টেনে নিয়ে যাও? ঠেলে ঠেলে নিয়ে যাও, তাই না? ঠেলে ঠেলে নিয়ে গেলে সুবিধা কি? ঠেলে ঠেলে নিয়ে যাও, ঠেলে ঠেলে নিয়ে যাও না, টেনে টেনে নিয়ে যাও। ঠেলে নিতে গেলে কষ্ট হয়, ঠেলে এভাবে নিয়ে গেলে কষ্ট হয়। অনেকে বলতে পারো, ভাই আমরা যে শপিং করার সময় ঠেলে ঠেলে নিয়ে যাই বা এয়ারপোর্টে গেলে আমরা দেখি যে ওটা ঠেলে নিয়ে যায়, ওইটা তো লন রোলার না রে ভাই। লন রোলার হচ্ছে লাগেজ, ট্রলি ব্যাগ, তারপরে লন রোলার ক্রিকেটের পিচ সমান করার জন্য যেটা, এগুলাকে আমরা টেনে নিয়ে যাই, কারণ টানাটা সহজ, খেলাটা কঠিন। তো কিভাবে এটা কেন? চলো আসো আমরা দেখি। এই যে এটা হচ্ছে, আমি একটু 3D চিত্র একটু দেখাই। এটা হচ্ছে একটা লন রোলার, এই যে এরকম। এই যে এটা হচ্ছে একটা লন রোলার। কেউ মনে করো এটাকে ঠেলবে, ঠিক আছে, এভাবে ধরে ধরে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তাহলে প্রথমে আসো, ঠেলা ঠেলা। আমরা লন রোলারের এই চাকাটা দেখাবো, সাইড ভিউটা দেখাবো। এই যে সাইড ভিউ চাকাটা, লন রোলার কি করা হচ্ছে? ঠেলা হচ্ছে। এই যে লন রোলারটাকে ঠেলা হবে। কত বলে ঠেলা হবে? এফ বলে ঠেলা হচ্ছে। ধরো অনুভূমিকের সাথে, এই যে অনুভূমিক রেখা, অনুভূমিকের সাথে থেটা কোণে ঠেলা হচ্ছে, কত বলে? এফ বলে। লন রোলারের ওজন আছে কিনা? আছে। ওজন কোন দিকে? নিচের দিকে, ওজন এমজি। তাহলে এফ বলে ঠেলা হচ্ছে। একটা কাজ করো, এই এফ বলে ঠেলা হচ্ছে না, এটাকে ঠেলে আরেকটু এখানে নিয়ে আসো, আরেকটু বেশি ঠেলে দাও, ঠিক আছে? ঠেলে দাও, বা এখানে রাখলেও হবে, সমস্যা নেই, এখানে রাখলেও হবে। তাহলে এফ কে দুটো উপাংশে ভেঙে ফেললে, দেখো এফ কে আমরা দুটো উপাংশে ভেঙে ফেলবো। এদিক বরাবর উপাংশ এফ কস থিটা, আর এদিক বরাবর উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। এফ আর নাই, এফ মরে গেছে, ঠিক আছে? তাহলে দেখো এফ কস থিটা এটাই কিন্তু সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ। আর এই যে লন রোলারের যে চাকাটা আছে, এর ওজন কাজ করতেছে নিচের দিকে, লন রোলারের পুরো ভারটা এমজি নিচের দিকে। তার সাথে তুমি যখন এভাবে ঠেলতেছো, তোমার এই ঠেলা বলের পুরাটাই সামনে আগায় নিয়ে যাচ্ছে না, ঠেলা বলের কস থিটাটা সামনে আগায় নিয়ে যাচ্ছে। আর এই যে ঠেলতেছো, ঠেলা বলের আর একটা উপাংশ এফ সাইন থিটা, সেটা দেখো ওজনের দিকে ক্রিয়া করতেছে। তাহলে এমনিতেই ওজন ছিল এমজি, তারপরে এফ সাইন থিটা আবার নিচের দিকে, তাহলে না আপাত ওজন বেড়ে গেল, বুঝলা? আপাত ওজন এটা বেড়ে গেল। আপাত ওজন হলো এমজি প্লাস হচ্ছে এফ সাইন থিটা। আগে শুধু এমজি ছিল, এবার তুমি ঠেলতেছো, সেই ঠেলা বলের একটা অংশ গিয়ে নিচের দিকে যোগ হয়েছে। তো ঠেলা বলের একটা অংশ গিয়ে যখন নিচের দিকে যোগ হয়েছে, তখন আপাত ওজন কি হয়েছে? আপাত ওজন বেড়ে গেছে। বুঝা গেছে? এফ সাইন থিটা কি করে, এই সরি এফ কস থিটা কি করে? এটা সামনে আগায় নিয়ে যায়, সামনে আগাতে বল, সামনে আগাতে যে বল সেটা হচ্ছে এটা। এবার আসো টানা, দেখি তো টানলে কি হয়। টানলে আপাত ওজন বাড়ার পরিবর্তে কমে যাবে, আরো এমজি মাইনাস এফ সাইন থিটা হবে টানলে। আসো দেখি টানি, এই যে রন রোলারের চাকাটা, এবার টানবো, এটা হচ্ছে টানবো, তাহলে টি বলে টানতেছি বা এফ বলে ধরো টানতেছি, এটা হচ্ছে টানতেছি, কত বলে? এফ বলে। ওকে, এবার এই কোণটা হচ্ছে থিটা, নিচের দিকে ওজন এমজি, নিচের দিকে ওজন এমজি। এবার এটা এফ, এফ এফ কে দুটো উপাংশে ভেঙে ফেলবো। তাহলে এফ কে যদি দুটো উপাংশে ভাঙি, এই দিক বরাবর একটা উপাংশ এফ কস থিটা, আর এই দিক বরাবর একটা উপাংশ এফ সাইন থিটা। এফ আর নাই, এফ মরে গেছে, এফ আর নাই। তাহলে এই এফ কস থিটা কি করে? সামনে আগানো বল, এটা সামনে আগানো বল, ঠিক আছে, এর জন্য সামনে আগানোর ট্রাই করবে। কিন্তু এবার দেখো এমজি নিচের দিকে আর এফ সাইন থিটা উপরের দিকে, বলো এমজি বড় না এফ সাইন থিটা বড়? অবশ্যই এমজি বড়, না হলে তো আকাশে উড়ে যেত এটা। অনেক সময় যায়, ধরো অনেক বেশি জোরে টানতে গেলে লাগেজ উপরে উঠে যায়, কিন্তু
ধরো সেই দৌড় দিছো, রাস্তা দিয়ে লাগেজ নিয়ে দৌড়, তখন দেখবা লাগেজ লাফাইতে 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 উপরের দিকে উঠে যাবে। তো নরমালি কি হয়, নরমালি তো এমজি নিচের দিকে আর এফ সাইন থিটা উপরের দিকে, তাহলে এটার থেকে ওটা কম। তাহলে আপাত ওজন এবার কি হচ্ছে, এবার আপাত ওজন, এবার আপাত ওজন এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে আপাত ওজন কমলো না বাড়লো, কমে গেল। এখানে আপাত ওজন বেড়ে গেল আর এখানে আপাত ওজন কমে গেল। বুঝতে পারছো, আপাত ওজন বেড়ে গেল আর এখানে আপাত ওজন কমে গেল। এবার তুমি বলো, একটা বস্তুকে তুমি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছ, টেনে টেনে নিয়ে যাচ্ছ, যেভাবে নিয়ে যাও না কেন, কিভাবে নিয়ে যাওয়াটা সহজ হবে, কিভাবে নিয়ে যাওয়াটা সহজ হবে, ঠেলে নিয়ে যাওয়া বা টেনে নিয়ে যাওয়া? বলো। অবশ্যই টেনে নিয়ে যাওয়া, কারণ টেনে নিতে গেলে আপাত ওজন কমে যায় আর ঠেলে নিতে গেলে আপাত ওজন বেড়ে যায়। তাহলে অতএব টানাটা সহজ, অতএব টানা সহজ, ঠেলা কঠিন। একটা শর্টকাট মাথায় রাখবা, একটা শর্টকাট মাথায় রাখবা, ঠেলা কি, ঠেলা, ঠেলা কঠিন। বলো তো বুঝছো, শর্টকাটটা বুঝছো? এটা হচ্ছে শর্টকাট। বলো শর্টকাটটা বুঝছো কিনা? ঠ এর সাথে ঠ, ঠেলা কঠিন, তাহলে টানা সহজ, ঠেলা কঠিন হলে টানা সহজ। ওকে, এবার আসো একটা 2 মার্কের কোশ্চেন আসে যে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, বা লম্বা রাখলে ভালো হয় কেন? ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখলে ভালো হয় কেন? দেখবা যে ট্রলি ব্যাগের হাতল যত বড়, সেই ট্রলি ব্যাগ টেনে নেওয়া তত সহজ। কিভাবে চিন্তা করো, এইটা হচ্ছে একটা ট্রলি ব্যাগ, এই যে ট্রলি ব্যাগটা, এই ট্রলি ব্যাগের হাতলটা ধরো ছোট, এই যে ছোট হাতল, ছোট হাতল তুমি টেনে টেনে নিয়ে যাবা, আর একটা বড় হাতল, আরেকজন বড় হাতল টেনে টেনে নিয়ে যাবে। তো কার ক্ষেত্রে সুবিধা হবে, দেখো কার ক্ষেত্রে সুবিধা হবে। এখানে এই একই ট্রলি ব্যাগ, একই ট্রলি ব্যাগ, দেখো তাকাও, এই ট্রলি ব্যাগটাকে কেউ একজন, এই যে ট্রলি ব্যাগটা, এটাকে কেউ টেনে টেনে নিয়ে যাচ্ছে, যে টেনে নিয়ে যাচ্ছে সে হচ্ছে এই ব্যক্তিটা, ভূতের মতো লম্বা হয়ে গেল। এই হাত দিয়ে ধরে টেনে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ব্যক্তি টেনে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে ভূমি। তাহলে দেখো ট্রলি ব্যাগটাকে যখন টেনে নিয়ে যাচ্ছে, এই ভূমির সাথে কত কোণে, থেটা কোণে, থেটা, এটা ধরো থেটা 1, হাতলটা ছোট, ঠিক আছে, থেটা 1 এ টেনে নিয়ে যাচ্ছে। কত বল দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, ধরো এফ বল দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, এফ বল, হাতলে প্রযুক্ত বল এফ, এফ বলে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এফ এর এই দিক বরাবর যে উপাংশটা থাকবে, এফ এর এই দিক বরাবর যে উপাংশটা থাকবে সেটা হচ্ছে এফ কস থেটা। দেখো এই কোণটা থেটা হলে এই কোণটা থেটা, আমরা এই দিক দিয়ে দেখাই। এদিক বরাবর যে উপাংশটা থাকবে সেটা এফ কস থেটা, নিচের দিকে ওজন এমজি, আর এদিক বরাবর যে উপাংশ সেটা হচ্ছে এফ সাইন থেটা। তো এই এফ কস থেটা হচ্ছে সামনে আগায় নিয়ে যায়, আর এফ সাইন থেটা হচ্ছে ওজনকে ব্যালেন্স করে, ঠিক আছে, বা আপাত ওজন কমায় বাড়ায় দেয়। নিচের দিকে এমজি আর উপরের দিকে এই যে এফ এর দুটো উপাংশ, এফ কস থেটা এফ সাইন থেটা, এফ কস থেটা এফ সাইন থেটা। কথা কি বুঝছো? তাহলে উপরের দিকে যে উপাংশটা সেটা হচ্ছে এফ সাইন থেটা, আপাত ওজন কমায় বাড়ায় দেয়। তাহলে সামনে আগায় নিয়ে যাওয়ার বল কোনটা? সামনে আগায় নিয়ে যাওয়ার বল হচ্ছে এফ কস থেটা, এফ কস থেটা 1, এফ কস থেটা 1। এইবার মনে করো এই ব্যক্তি এবার বড় লাগেজ টেনে নিয়ে যাবে। দেখো এই ব্যক্তি, সেম ব্যক্তি
এবার বড় লাগেজ টেনে নিয়ে যাবে। দেখো এবার কেমন ঘটনা ঘটে। তাহলে এটা মুছে দিই। বড় হাতল বিশিষ্ট লাগেজ, সেম ব্যক্তি একটা বড় হাতল বিশিষ্ট লাগেজ টেনে নিয়ে যাবে। হাতল যে বড়, এই যে বড় হাতল, বড় হাতল, এই বড় হাতল ধরে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে একটু বুঝে বুঝে বলো তো, এবার এই কোণটা আগের চেয়ে কম হলো না বেশি হলো? কোণটা থেটা টু আগের চেয়ে কম হলো না বেশি হলো বলো তো? থেটা টুটা আগের চেয়ে কম হলো না বেশি হলো? ইয়েস, কম। দেখো আগে থেটা ছিল অনেক বড়, এবার থেটাটা তুলনামূলক কমে গেছে না? তাহলে এবার থেটা টুটা কম, আগের চেয়ে থেটা টুটা কম। এবারও সে একই বলে টানতেছে, ধরো কত বল? এফ বল, এফ বলে টানতেছে। তাহলে এদিক বরাবর যে বলটা থাকবে সেটা হবে এফ কস থেটা টু। আমাদের এই এফ কস থেটা টু নিয়ে কাজ। দেখো কস থেটা টু, এফ কস থেটা টু, থেটার মানটা কম, এখানে থেটার মানটা বেশি। কস থেটার মান, কোণের মান যত কমে বল তত বাড়ে না? মানে কজের মান তত বাড়ে না? বুঝলা কিনা? দেখো এফ কস থেটা টু, এফ কস থেটা ওয়ান, আমরা দেখতেই পাচ্ছি চিত্র অনুযায়ী, আমরা দেখতেই পাচ্ছি থেটা টু, থেটা টু এটা, আচ্ছা এভাবে লিখি, আমরা দেখতেই পাচ্ছি থেটা টু এর মানটা কম থেটা ওয়ান এর চেয়ে। ওকে, থেটা টু এর মানটা থেটা ওয়ান এর চেয়ে কম, সরি, থেটা টু এর মানটা থেটা ওয়ান এর চেয়ে কম। এবার আসো কজ লাগাই দিব সামনে, কস থেটা টু কস থেটা ওয়ান, বলো অসমতা কি হবে? এই বলো, কস জিরোর মান কত? 1। আর কজ 60 এর মান কত? হাফ। কজ 90 এর মান কত? 0। তাহলে কোণের মান বাড়লে কজের মান কমে যায়, কোণের মান বাড়লে কজের মান কমে। তাহলে কোণের মান বাড়লে কজের মান কমে, উল্টা সম্পর্ক, উল্টা সম্পর্ক। তাহলে অসমতাটা কি হবে? উল্টে যাবে না? থেটা, থেটা টু থেকে থেটা ওয়ান বড়, থেটা টু থেকে থেটা ওয়ান যেহেতু বড়, তাহলে কোণের মান বড় হলে কস থেটাটা ছোট হবে, তাহলে উল্টা হবে। এবার দুই পাশে এফ লাগাই দাও, আসো, এফ কস থেটা টু আর এফ কস থেটা ওয়ান। তাহলে কোন ক্ষেত্রে বল বেশি? হাতল বড় হইলে, হাতল বড় হইলে কোন ছোট, আর হাতল বড় হইলে কোন ছোট, আর কোন ছোট হলে বল বেশি। তাহলে এই বলটা বেশি, এই বলটা কম, তাহলে এই ক্ষেত্রে সামনের দিকে বল বেশি। তাহলে বলো কোন হাতল যত বড় হবে কোন তত ছোট হবে, টেনে নিয়ে যাইতে পারবা তত বেশি বল। তাহলে যেহেতু এফ কস থেটা টু বড় আর এফ কস থেটা ওয়ান ছোট, তাহলে হাতল বড় হলে, হাতল বড় হলে অনুভূমিক বল বেশি হয়, অনুভূমিক দিকে বল, বল বেশি, অনুভূমিক দিকে বল বেশি। তো অনুভূমিক দিকে বল বেশি হলে নিয়ে যাওয়া সহজ। কি ক্লিয়ার? বুঝতে পারছো? বুঝতে পারছো? নৌকার গুণ টানাও তাই। নৌকার গুণ টানার ক্ষেত্রে প্রশ্ন করা হয়, নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা দড়ি ব্যবহার করা ভালো কেন? নৌকার গুণ টানার ক্ষেত্রে লম্বা দড়ি ব্যবহার করা ভালো কেন? নৌকার গুণ টানা, নৌকার গুণ টানা বুঝো, নৌকার গুণ টানা বুঝো। ধরো এটা হচ্ছে নদীর পাড়, ঠিক আছে, এটা হচ্ছে নদীর পাড়, এই যে হচ্ছে নদী। এখন এই যে নদীতে ধরো একটা নৌকা আছে, এই নৌকাটাকে পাড়ে দ্বারায় টেনে টেনে নিয়ে যাবা, পাড়ে দ্বারায় টেনে টেনে নিয়ে যাবা। তাহলে এটা হচ্ছে নৌকা, এই যে ধরো এটা নৌকা, তাহলে তুমি এখানে পাড়ে আসো, এই যে তুমি পাড়ে দাঁড়ানো আছো, পাড় থেকে নৌকাকে এইভাবে ধরে, এই যে দড়ি ধরে গুণ টেনে নিয়ে যাচ্ছ। এই যে নদী, নদীর পাড়ে দাঁড়ায় গুণ টেনে নিয়ে যাচ্ছ কত কোণে? এই যে অনুভূমিক রেখার সাথে থেটা কোণে, অনুভূমিক রেখার সাথে কত কোণে? থেটা কোণে। তাহলে নৌকার গুণ টানার ক্ষেত্রে একই রকম, ধরো এফ বলে টানতেছো, এফ বলে, তাহলে সামনে আগায় নিয়ে যাওয়ার জন্য বল কোনটা? এফ কস থেটা। আর এই দিক বরাবর বল কোনটা? এফ সাইন থেটা। তো সেই এফ সাইন থেটা হচ্ছে নৌকার ওজনের সাথে ক্রিয়া করে আপত ওজন বাড়াই কমাই দেয়। তাহলে এফ কস থেটা এটাই সামনে আগায় নিয়ে যায়, এটাই সামনে এগিয়ে নিয়ে যায়।
এটা হচ্ছে নৌকার গুণ টানার ক্ষেত্রে। এবার লম্বা দড়ি ব্যবহার করা ভালো কেন? গুণ টানার ক্ষেত্রে গুণ টানায় লম্বা দড়ি হলে সুবিধা কেন? সুবিধা কেন বলো? দেখো তাকাও, এই যে এটা হচ্ছে একটা নৌকা, এই নৌকাটাকে গুণ টেনে টেনে নিয়ে যাচ্ছ। এই নৌকাটাকে গুণ টেনে টেনে নিয়ে যাচ্ছ। তাহলে টানো, গুণ টানো। তো ধরো কে গুণ টানতেছে? তুমি টানতেছো, পাড় থেকে তুমি টেনে নিয়ে যাচ্ছ। এই যেটা হচ্ছে তুমি, তাহলে তুমি এখানে আসো, আর ধরো তুমি এখানে আসো। এই ছোট দড়ি দিয়ে গুণ, এই যে ছোট দড়ি ধরে গুণ টানতেছো, আর এই ক্ষেত্রে বড় দড়ি ধরে গুণ টানতেছে। ওকে, তাহলে নিজেই দেখতে পারবা। দেখো অনুভূমিক রেখা, θ1 θ2, তাহলে θ2 এদিকে বল কোনটা? এই যে কোন বল? এফ কস থিটা। তাহলে এর জন্য দুইটাই ধরো এফ বলে টানতেছে, এফ বলে একই বলে টানতেছে। তাহলে এর জন্য এদিকে যে বলটা পাচ্ছে সেটা হচ্ছে এফ কস θ1, আর এ যে বলটা এদিকে পাচ্ছে সেটা হচ্ছে এফ কস θ2। তাহলে সেম আগের মতো কথা, θ2 ছোট, θ1 বড়, তাহলে cos θ2 cos θ1 উল্টে গেল, অসমতাটা উল্টে গেল। তাহলে θ2 ছোট, তাহলে cos θ2 বড়, তাহলে f cos θ2 বড়, f cos θ1 ছোট। তাহলে cos θ2 এর ক্ষেত্রে লম্বা দড়ি, এই ক্ষেত্রে লম্বা দড়ি, তাহলে লম্বা দড়ি হলে বল বেশি, সুবিধা। বোঝা গেছে? এই লম্বা দড়ি হলে বল বেশি, দেন সুবিধা। এই বুঝতে পারছো? ক্লিয়ার? ভেক্টর শেষ। এখন নিজের প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, বুঝছো? আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি ক্লাসগুলা করো, খুব ভালোভাবে ক্লাসগুলা যদি করো, দেন এই ক্লাসের খাতাগুলা রিভিশন দিবা। আর বইয়ের ম্যাথগুলা ধরলে দেখবা বইয়ের সব ম্যাথ তুমি পারো, বইয়ের দেখবা সব ম্যাথই পারো। বেশি 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 করে প্র্যাকটিস করতে হবে। টিচার সব ক্লাসে করাই দিবে এই ভরসায় থাকা যাবে না, কিন্তু খবরদার, নিজে প্র্যাকটিস করতে হবে। নিজে প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু মনে করো দিন শেষে সমস্যা হবে। আর তোমরা যারা খাতায় ধরো নোট করো, নোট করার সময় একেবারে ধরো লাল কলম, নীল কলম, সবুজ কলম, কালার পেন দিয়ে মার্জিন টেনে পেন্সিল দিয়ে যে চিত্রগুলো ধরো পেন্সিল দিয়ে আঁকো, ঠিক আছে, পেন্সিল রাবার নিয়ে বসে চিত্র আঁকো, এরকম যদি কেউ করো তাহলে সাবধান থেকো। এরকম যারা করে তারা অ্যাডমিশনে গিয়ে কোথাও চান্স পায় না। এখন তুমি চেষ্টা করবা যে তোমার এরকম যদি অভ্যাস থাকে বা স্বভাব থাকে, তাহলে এইটা যেন না থাকে। আরে ভাই, এত সুন্দর করে নোট করলে কি সমস্যা? নোট করলে সমস্যা হচ্ছে তুমি কুড়ে হয়ে যাবা, তোমার অভ্যাস খারাপ হয়ে যাবে, তোমার লেখা দ্রুত হবে না। তুমি দেখবা বেশি বেশি করে ডিজাইন করতে গিয়ে, মানে খাতার ডেকোরেশন করতে গিয়ে মূল পড়ার যে সময়টা বা মূল আসলে যেটা দরকার ওইটাই পারবা না। তোমার যেটা করতে হবে, বেশি বেশি করে রাফ প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে রাফ প্র্যাকটিস। দেখি একটা ম্যাথ ধরে রাফে করে ফেলি, তাড়াতাড়ি করে ফেলি, দেওয়া আছে আমরা জানি, মানে এত সুন্দর করে লিখে টিখে ম্যাথ করার দরকার নেই। নিজে যখন বাসায় প্র্যাকটিস করবা, কম সময়ের মধ্যে বেশি প্র্যাকটিস করা যায় কিভাবে, এই পথটা খুঁজে বের করবা, বুঝছো? তোমরা কেবল ধরো এসএসসি পাস করে কেবল এইচএসসি তে ভর্তি হইছো, এখনো তোমরা এইচএসসি ধাক্কাটা খেয়ে পারো নাই, এইচএসসি সিলেবাসের বিশালত্ব বুঝে পারো নাই। তো এখন তুমি যদি সময় নষ্ট করো অযথা কাজ করে, ঠিক আছে, অনেক সময় তোমার মনে হবে যে আমি 2 ঘন্টা পড়ে অনেক 2 ঘন্টা বসে অনেক কিছু পড়ে ফেলছি। তো দেখা যাবে কি 2 ঘন্টার আউটপুট আসলে ওইটা তুমি আধা ঘন্টায় পেতে পারতা। তো তোমার চেষ্টা করতে হবে সময়টাকে কাজে লাগানোর, স্পিড বাড়ানোর, তোমার লেখার স্পিড, ম্যাথ করার স্পিড, এটা বাড়াইতে হবে, ঠিক আছে? কেউ যদি মনে করো যে ক্লাস লেকচার নোট টোট করতে গিয়ে, হ্যাঁ, অনেকে দেখবা ওই যে বিভিন্ন গ্রুপে ট্রুপে দেয়, বিভিন্ন গ্রুপে ট্রুপে দেয় যে কত সুন্দর করে নোট করছো, সুন্দর করে কিন্তু নোট করার দরকার নেই। নোট তোমার মতো নোট করবা তুমি, তোমার নোট নোট করবা এখানে, নোট করবা মাথায়, ঠিক আছে? তোমার নোট তো ধরো জাদুঘরে সংরক্ষণ করা হবে না, তাই না?
তোমার নোট কি কিংবদন্তি হিসাবে জাদুঘরে সংরক্ষণ থাকবে? না, তোমার নোট থাকবে মাথায়। তোমার খাতায় কি আছে, তোমার বাসায় কত সুন্দর নোট খাতা আছে, তার উপর কিন্তু তোমার টিচার মার্ক দিবে না, অ্যাডমিশন টেস্টের রেজাল্ট নির্ভর করবে না। সো এখন এমন ভাবে পড়াশোনা করো যেন অ্যাডমিশন টেস্টে গিয়ে তুমি একটা বেটার আউটপুট পাইতে পারো। ঠিক আছে? ভালো থাকো, সবাই সুস্থ থাকো। তো নেক্সট কোন চ্যাপ্টারে ক্লাস হবে, কোন সাইকেলে ক্লাস হবে, এটা আমরা জানাই দিব পরে। ঠিক আছে? ওকে। দাদা একটা গান শোনান। এই আমি গান পারি না। গান শোনান বাদ দিয়ে বলো। ম্যাথেজামে রিটেন খাতা কি কইছে বুঝলাম না। এই গান গাওয়া বাদ দিয়ে কমেন্ট করো। এই যে পাগল চাচ্ছে, ম্যাথে মেগা এক্সাম রিটেনে যারা মারা খাইছি, এখন ফিজিক্সে রয়্যাল সাবজেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, ফিজিক্স তো অবশ্যই রয়্যাল সাবজেক্ট। ভাই মোটিভেশন দেন। মোটিভেশন তো দিলাম। মোটিভেশন হচ্ছে রেগুলার ক্লাস করবা। রেগুলার ক্লাস করবা, নিজেরে নিজে মোটিভেশন দিবা। টিচারের মোটিভেশন কাজে আসবে না, তুমি নিজেরে নিজে মোটিভেশন দিবা। ভাই একটা গান শোনান, আবার বলে গান শোনান। ঢাকায় আসেন, ঢাকায় আসলে কি করবা? আমারে খাওয়াবা? খাওয়াইলে আসতে পারি। দাওয়াত দাও, দাওয়াত দিলে আসতে পারি। যারা রাজশাহীর আছে তারাই তো দাওয়াত দাও না, ঢাকার গুলা তো আর বললাম না। যারা বগুড়া রাজশাহীতে আছে তারা 2 দিন দাওয়াত দাও যে ভাই আসেন আমার বাসায়, আসেন খাওয়া দাওয়া করে যান, আপনারা দাওয়াত দিলাম। তা তো দেও না। দাদা এমসিকিউ তে কিভাবে ফার্স্ট করব? বেশি বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে? রংপুরে আসেন, তুমি রাজশাহী আসো, নয়তো বগুড়া আসো। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর দোয়া করো যেন